আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক যে সার্কুলার হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং এই সপ্তাহে যে আসতেছে আবার নতুন সার্কুলার আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ। এই দুইটা চাকরির প্রস্তুতি কিভাবে নিবেন এবং এই দুইটার সিলেবাস কি, এটা একদম সংক্ষেপে আলোচনা করে দিব এবং বিগত সালে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসছে এবং আপনারা এখন কিভাবে পড়বেন এবং অর্থাৎ সিলেবাসটা টোটাল, অর্থাৎ বাংলা আপনি কোন কোন টপিকগুলো বেশি বেশি গুরুত্ব দিবেন, কোন টপিকগুলো এখন পড়বেন এটার উপরে আমি আলোচনা করব এবং ইংরেজিতে কোন কোন টপিকগুলো পড়বেন, ম্যাথমেটিক্সে কোন টপিক পড়বেন, বিজ্ঞানে কোনটা পড়বেন, আইসিটিতে কি পড়বেন, বাংলাদেশ বিষয়বলিতে কি পড়বেন এবং আন্তর্জাতিক বিষয়বলিতে কি পড়বেন, এ নিয়ে থাকছে আমাদের আয়োজন। ঠিক আছে, তো কেমন আছেন সবাই একটু ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই আমরা। কে কোন জায়গা থেকে আসলে আছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। হ্যাঁ, কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। হ্যাঁ? আর কেমন আছেন আপনারা একটু কমেন্টে জানান। কেমন আছেন সব? আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দুলালী খান এবং লিমন হাসান রাজ। আরো কারা কারা আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। আজকে আমরা পুরো সাজেশনটা দিয়ে দেবো আপনাদের, প্রাইমারি পরীক্ষার পুরো সাজেশন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সাজেশন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সাজেশন, এগুলো সব দিয়ে দেবো এবং আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই জব নিয়ে তাহলে সেগুলো আপনারা এখানে করতে পারেন। আপনাদের চোখের ভাষাটা বুঝতে হবে আজকে, তাই না? আচ্ছা, দেখি কই কে কেমন আছেন একটু দেখি আমরা। শিপন আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিপন আহমেদ আমাদের সাথে, তিনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। আমরা আপনাদেরকে দেখেন এখানে কি লিখেছি, প্রাইমারি চাকরি প্রস্তুতিতে বিষয়ভিত্তিক সিলেবাস ও সাজেশন। আজকে এই সাজেশনটা দরকার, আপনারা সবাই বলতেছেন তার একটা সাজেশন দেন যাতে আমরা পড়াশোনা করতে পারি। বাংলার কোন কোন টপিকগুলো পড়বো, ইংরেজি কোন টপিকগুলো পড়বো, ম্যাথমেটিক্সে কোন টপিক পড়বো, বা বিজ্ঞানের উপর কোন টপিক পড়বো, আইসিটির প্রশ্ন পড়া লাগবে কিনা, বাংলাদেশ বিষয়বলি কোন কোন টপিক পড়বো, আন্তর্জাতিক বিষয়বলি কোন কোন টপিক পড়বো, তো সেগুলো নিয়ে আজকে আমাদের আয়োজন। এই সাজেশনটা সুতরাং পুরো ক্লাসটা কিন্তু দেখতে হবে এবং সাজেশনগুলো সুন্দর মতো লিখে রাখতে হবে। তাহলে আপনি ওই টপিকগুলো ধরে ধরে পড়তে পারবেন এবং আলাদা আলাদা খাতা বানাবেন। বাংলার জন্য আলাদা খাতা থাকবে, ইংরেজির জন্য আলাদা খাতা থাকবে, ম্যাথমেটিক্সের জন্য আলাদা খাতা থাকবে, আপনাদেরকে বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি খাতা থাকবে, বিজ্ঞানের জন্য আলাদা খাতা থাকবে। তাহলে আপনাকে আপনি যে জিনিসগুলো পারেন না ওই জিনিসগুলো নোট খাতা করে রাখবেন এবং বারবার রিভাইজ দিবে। রিভাইজ দেওয়ার ফলে আপনার সবকিছুই আয়ত্তে চলে আসবে এবং পরীক্ষা আপনি সর্বোচ্চ একটা নম্বর পাবেন। যেহেতু আমাদের পরীক্ষায় 90 নম্বর একটা এমসিকিউ পরীক্ষা হবে। আপনি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা দিবেন, তাতেও 90টা এমসিকিউ আসবেন। আপনি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা দেবেন, তাতেও 90টা এমসিকিউ আসবে। অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়ে দুটোটাই কি একদম সেম একটা, দুটোই কি দুটোই একদম সেম প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাসও সেম, কিন্তু একদম সিলেবাসটাও কিন্তু একদম সেম সিলেবাস। সুতরাং সেম সিলেবাস সেম পড়াশোনার ভিতরে আমরা থাকতে চাই। আচ্ছা, সালাম দিয়েছেন সবাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন সিলেবাসটা কি, বাংলায় মোট 25 নম্বর আসবে আপনাদের। বাংলায় কত নম্বর আসবে? বাংলায় আমাদের আসবে কিন্তু 25 নম্বর। 25 নম্বরের ভিতরে একটু খেয়াল করেন, এখানে বাংলা ব্যাকরণ থাকবে, বাংলা সাহিত্য থাকবে। বিগত সালে এখানে বাংলা সাহিত্যে 4 থেকে 5টা প্রশ্ন আসছে, কিন্তু এবছর খেয়াল রাখবেন, এবছর কিন্তু বাংলা সাহিত্যে চাইলে তারা 15টা প্রশ্ন ধরে দিতে পারে। না, 15টা দিবে? কখনোই দিবে না, আগে ব্যাকরণ দিবে। তা ধরে নেন ব্যাকরণ 15টা দিবে। ব্যাকরণ কটা দিবে? ব্যাকরণ কিন্তু 15টা দিবে, এটা নিশ্চিত থাকেন। ব্যাকরণ 15টা দিবে। তো ব্যাকরণ যদি 15টা দেয়, বাকি 10টা আপনার সাহিত্য থেকে প্রশ্ন ধরবে। এবার সাহিত্যের প্রতি এবার একটু নজর দেন, কারণ সাহিত্যে যদি আপনি নজর না দেন তাহলে কিন্তু কট খাবেন। কিন্তু বিগত সালে সাহিত্য থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসছে। কয়টা আসছে? 4 থেকে 5টা প্রশ্ন আসছে। আর এবার যেহেতু 25 নম্বর বাড়িয়ে দিয়েছে, সুতরাং এবার সাহিত্য থেকে প্রশ্ন বেশি করবে। তা ধরে নেন এখানে আপনি 15টা ব্যাকরণ থাকবেই, এটা মিস নাই কোনো, এর বেশি একটা দুটা থাকতে পারে। তবে সাহিত্যে আপনার ধরে নেন এবার 10টা। প্রাচীন যুগ চর্যাপদ থেকে 1টা নম্বর থাকবে, মধ্যযুগ থেকে 3টা নম্বর থাকবে। খেয়াল করেন, সাহিত্য থেকে প্রাচীন যুগ তার মানে চর্যাপদ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং চর্যাপদ অন্ধকার যুগ, এই ভিতর থেকে একটা প্রশ্ন থাকবে প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক। এবং মধ্যযুগ, মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্ম মঙ্গল, এই মঙ্গল কাব্য থেকে একটা প্রশ্ন ধরবে। তাহলে বৈষ্ণব পদাবলী এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই দুইটা টপিক থেকে একটা প্রশ্ন ধরবে এবং মঙ্গল কাব্য থেকে এই যে মর্সিয়া সাহিত্য, নাথ সাহিত্য, পুঁথি সাহিত্য, এগুলো থেকে আবার একটা প্রশ্ন মিলে ধরবে।
এই দুইটা প্রশ্ন হয়ে গেল। আর একটা প্রশ্ন ধরবে একদম শেষের দিকে, বিভিন্ন ধরনের ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এগুলো যে আছে, আরাকান রাজসভা, বা বাংলা সাহিত্য, রোমান্টিক, প্রণয়োপাখ্যান, এগুলোর ভিতর থেকে একটা প্রশ্ন ধরবে। এই টোটাল মিলাইয়া 4টা নম্বর, প্রাচীন ও মধ্যযুগ থেকে আপনি ধরে নেন 4টা নম্বর আপনার কিন্তু এবার ধরে দিবে সাহিত্য থেকে। বাকি যে সাহিত্যগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে, 5টা প্রশ্ন আসবে ধরেন, সেই 5টা প্রশ্ন আধুনিক যুগ থেকে আসবে। তা আধুনিক যুগ থেকে বিশেষ করে পত্র পত্রিকা, এটা থেকে প্রশ্ন ধরবে একটা, ছদ্মনাম উপাধি, পত্র পত্রিকা একটা, এই দুইটা, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য থেকে একটা। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য থেকে একটা নম্বর ধরবে, ছদ্মনাম উপাধি থেকে একটা নম্বর ধরবে, আপনার পত্র পত্রিকা থেকে একটা নম্বর ধরবে, আর বাকিগুলো উপন্যাস, প্রবন্ধ, নাটক, বিভিন্ন কবি সাহিত্যিক ভিতর থেকে 2টা নম্বর ধরবে। তো এভাবে আপনার টোটাল 8 থেকে 10টা নম্বর আপনার চলে আসবে বাংলা সাহিত্য থেকে। সুতরাং যারা সাহিত্যে দুর্বল আছেন, এই দুর্বল থাকা যাবে না, কারণ আপনি জানেন যে 90-এর ভিতরে আপনার 80 নম্বর পেতে হবে চাকরিটা পেতে হলে। সুতরাং 90-এর ভিতরে 80 নম্বর না পেলে আপনি কখনোই চাকরি পাবেন না, এটা নিশ্চিত থাকে। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আপনার 80 পেতে হবে, প্রশ্ন একটু সহজ হলে। আর প্রশ্ন যদি কঠিন করে মারাত্মক, তাহলে হয়তো আপনার 75 নম্বর হতে পারে, 75-এ আপনাকে টিকাতে পারে। কিন্তু মনেই রাখতে পারতেছেন এখানে যেহেতু কোনো লিখিত পরীক্ষা নাই, সুতরাং এখানে সর্বোচ্চ সংখ্যক নম্বর আপনাকে রাখতে হবে। আর এর আগের প্রাইমারি চাকরি পরীক্ষা যাদের চাকরি হয়েছে তাদের পোষ্য কোটা ছিল, নাতিপতি কোটা ছিল, অনেক ধরনের কোটার জর্জরিত ছিল, যে কারণে তারা 40-45 পেয়েও চাকরি পেয়েছে। এবার আপনার তার ডাবল নম্বর পেতে হবে, ডাবল নম্বর পেয়েই কিন্তু আপনাকে চাকরিটা পেতে হবে। তা দেখেন এখানে কিন্তু, এখানে দেখেন এই যে আমরা বাংলায় যে জিনিসটা এখানে দেখি, এখানে ব্যাকরণ থেকে কোন কোন টপিকটা পড়বেন একটু খেয়াল রাখেন। এখানে আমরা বিগত সালের যে চাকরি পরীক্ষা অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় প্রধান শিক্ষক নিয়োগ এবং মানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে সেগুলো এখানে লেখা আছে, হয়তো আপনারা চোখে দেখতে পারেন না, আমি লিখে দিব, আপনারা টপিকগুলো লিখে রাখেন। আমি লিখে দেব, টপিকগুলো লিখে রাখেন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি আপনাদের, একটু টপিকগুলো একটু আপনারা লিখে রাখেন যে স্যার এই এই টপিকগুলো বাংলায় পড়বেন, হ্যাঁ একটু লিখে রাখেন বাংলা টপিকগুলা। তো বাংলা আমরা প্রথমে কি আছে, বাংলা ব্যাকরণ থেকে কোন কোন জিনিসগুলো আপনি পড়বেন, বাংলা ব্যাকরণ থেকে আপনি কোন কোন জিনিসগুলো পড়বেন। 1 নাম্বার হট টপিক, সেটার নাম হলো ভাষা ধ্বনি, ভাষা ধ্বনি, বর্ণ, অক্ষর, ব্যাকরণ। এই টপিকটা লিখে রাখেন, ধরে নেন হট টপিক। এখান থেকে 2 অথবা 3 নম্বর বরাদ্দ, প্রাইমারি পরীক্ষার জন্য 2 থেকে 3 নম্বর বরাদ্দ যে টপিকটা থেকে, ওই টপিকটার নাম হলো ভাষা ধ্বনি, বর্ণ, অক্ষর, ব্যাকরণ। এখানে 3, এটা বলা যায় আসলে কথা কি এই টপিকটা 4 অথবা 5 নম্বর বলে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। 4 থেকে 5 নম্বর এই টপিকটা থেকে বরাদ্দ থাকবে, নিশ্চিত থাকেন। এর সাথে একটু ধ্বনি পরিবর্তনটা আমরা দিয়ে দিই, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন লিখে রাখেন সবাই, একটু লিখে রাখেন টপিকগুলো লিখে রাখেন, টপিকগুলো লিখে রাখেন। চাকরি বাই যাদের দরকার তারাই এই কাজটা করেন, যাদের চাকরি দরকার নেই তারা বিজনেস করেন, অন্যান্য পেশায় চলে যান। কিন্তু যাদের প্রাইমারি চাকরিটা দরকার এবছর, তাদেরকে বলি যে এভাবেই পড়াশোনা ধারাবাহিকভাবে একটা মানে সিকোয়েন্স মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে, শুধু ভুংভাং পড়াশোনা করলে হবে না। আচ্ছা 2 নম্বরে আমাদের যেটা আসলে বানান, বানান, বানান রীতি থেকে প্রশ্ন ধরবেই, হয় কখনো একটা 1 থেকে 2টা প্রশ্ন থাকবে আপনার বানান রীতি থেকে, মিস নাই কোনো। নিচের কোনটি শুদ্ধ শব্দ, নিচের কোনটি শুদ্ধ শব্দ নয়, সুতরাং বানান ধরবেই। আর বানানগুলো আপনারা খুবই ল্যাকিংস আছে আপনাদের ভিতরে, আপনারা শুধু বানান ভুল করেন। এই বানানটার জন্য আমরা যে আপনাদেরকে লেকচার শিটের ভিতরে এক গুরুত্বপূর্ণ বানান একটা চ্যাপ্টার দিয়েছি, ওই বানান কটা একদম তাম্মা বানাই ফেলাইবেন। আর আমার বানান রীতির যে ক্লাস আছে, আমি যে বানান রীতির ক্লাসটা নিব, ওই ক্লাসটাও ভালো করে করবেন। তো বানান রীতি থেকে 1 থেকে 2 নম্বর থাকবে, এটা কেউ মিস করবেন না, ঠিক আছে? এরপর যে জিনিসটা আছে বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ থেকে পরীক্ষায় 1 নম্বর থাকবে। কত নম্বর? 1 নম্বর থাকবে বাক্য শুদ্ধিকরণ। 4টা অপশন দিবে, বলবে যে নিচের কোনটি বাক্য শুদ্ধিকরণ, আবার বলবে নিচের কোনটি শুদ্ধ বাক্য নয়। সবগুলাই কিন্তু আমি সবগুলো সাজেশন দিয়ে দেবো, আজকে সবগুলো সাজেশন দিয়ে দেবো। তাহলে বাক্য শুদ্ধিকরণ এটা পড়বেন, একটা ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করবেন। আচ্ছা 4 নম্বর যদি আমরা পড়াশোনা করি, বাক্য শুদ্ধিকরণ, সন্ধি। এই সন্ধি থেকে 1 নম্বর বরাদ্দ, বেশি না। সন্ধি থেকে কত নম্বর বরাদ্দ? 1 নম্বর আসবেই, কোনো মিস নাই। আপনি বন্দুক মারলেও মিস হবে না, সেটার নাম হলো সন্ধি। সহজটা পড়বেন না, কঠিনটাই পড়বেন, সন্ধি থেকে 1 নম্বর পাবেন। এরপর সন্ধি থেকে এরপরে প্রশ্নটা দেখি 5 নম্বরে। 5 নম্বরে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো সন্ধি, ধাতু ও প্রত্যয়, ধাতু ও প্রত্যয়। এই ধাতু ও প্রত্যয় থেকে 1 নম্বর বরাদ্দ,
কোনো মিস হবে না। তবে ধাতু থেকে একটা ধরতে পারে, প্রত্যয় থেকে ধরতে পারে, ধরে নেন 1 থেকে 2 নম্বর ধাতু প্রত্যয় আসবেই। এরপরে 6 নম্বর প্রশ্ন আপনাদের 6 মাস, 6 মাস থেকে 1 অথবা 2, সমাস থেকে 1 অথবা 2 থাকবেই, এটা নিশ্চিত থাকেন সমাস থেকে। 7 নম্বর টপিক হলো কারক ও বিভক্তি, চমৎকার একটা টপিক, কারক ও বিভক্তি। সাধারণত এখান থেকে 1 থেকে 2টা নম্বর আসতে দেখা যায়, আসবেই, কোনো মিস নাই। কারক ও বিভক্তি টপিকটা লিখছেন সবাই? দ্রুত দ্রুত লিখছেন কিনা একটু বলেন, লিখেছেন কিনা? এই যে কারক ও বিভক্তি থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, কোনো মিস যেন না হয়। কারক ও বিভক্তি প্রশ্ন থাকবেই, একদম 1 থেকে 2টা নম্বর ধরেই দেবে। যেহেতু আমাদের এবার নম্বর বাংলায় বেশি আসতেছে, সুতরাং কারক ও বিভক্তির দিকে নজরটা বেশি দেন, কারণ 1 থেকে 2টা নম্বর কারক ও বিভক্তি থেকে থাকবে। দেখা গেল একটা বিভক্তি থেকে তুলে দিল, আবার দেখা গেল একটা কারক থেকে তুলে দিল। সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখেন আপনি 8 নম্বরে যেটা আছে সেই টপিকটা কি পড়বেন, সেটা হলো উপসর্গ। ছোট্ট একটা টপিক, কিন্তু টপিকটার অনেক ঝাল। এই ঝাল টপিকটা থেকে প্রশ্ন একটা ধরবে। উপসর্গ থেকে 1 নম্বর আপনার বরাদ্দ, কোনো মিস হবে না। 8। এরপর আমরা 9 নম্বরে একটু চলে যাই। 9 নম্বরে যে জিনিসটা আপনি পড়বেন, খেয়াল করেন আপনি। আমরা 9 নম্বর টপিকটা একটু লিখি। 9 নম্বর হলো শব্দের শ্রেণী বিভাগ বা শব্দের শ্রেণী বিভাগ। এখান থেকে প্রশ্ন ধরবেই, কোনো মিস হবে না। নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি দেশি শব্দ, নিচের কোনটি আরবি শব্দ, নিচের কোনটি ফার্সি শব্দ। সুতরাং শব্দের শ্রেণী বিভাগ থেকে 1 থেকে 2টা নম্বর ধরে নেন, একটা নম্বর থাকবেই, একটা নম্বর থাকবেই, কোনো মিস হবে না। এবার 10 নম্বরে আমরা পদ প্রকরণ, অনেক কঠিন একটা টপিক, পদ প্রকরণ। তাই পদ প্রকরণ থেকে কখনো একটা কখনো 2টা প্রশ্ন আসতে দেখা যায়। ধরে নেন যে একটা প্রশ্ন থাকবেই পদ প্রকরণ থেকে, কোনো মিস হবে না। এরপর আপনি সমার্থক শব্দ পড়বেন। সমার্থক শব্দ এখান থেকে বেশি না, একটা নম্বর থাকবে। এরপর দেখেন বিপরীত শব্দ। বিপরীত শব্দ এখান থেকে 2টা কখনোই থাকবে না, একটা নম্বর থাকবে। ঠিক আছে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ এখান থেকে একটা নম্বর থাকবে। ঠিক আছে, একটা নম্বর থাকবে। এখন দেখেন পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ এখান থেকে একটা নম্বর বরাদ্দ। এবার আসে 15 নম্বর। আমরা কি কি বললাম, সমর্থক শব্দ পড়বো, এগুলো আসবে, কোনো মিস হবে না, বুলেট মারলেও মিস হবে না। এই যে এখানে এগুলা কোনো বুলেট মারলেও মিস হয় না। ঠিক আছে, এগুলো বুলেট মারলেও মিস হবে না। বাগধারা অবশ্যই একটা নম্বর আসবে, কোনো মিস হবে না। বাগধারা থেকে 1 নম্বর বরাদ্দ, কোনো মিস হবে না, কোনো মিস হবে না। এরপর দেখেন আর একটা নম্বর ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল আর পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, আমি শর্টকাট লিখে দিই, এটা হলো লিঙ্গ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মানে লিঙ্গ, ক্রিয়ার কাল লিঙ্গ। ঠিক আছে, ক্রিয়ার কাল লিঙ্গ। শব্দদ্বিত্ব, শব্দদ্বিত্ব আর একটা হলো বাচ্য, বাচ্য। এগুলো থেকে 1 থেকে 2 নম্বর আসবে। হয়ে গেল, মনে থাকবে, ক্লিয়ার? এই যে জিনিসগুলো আমি দিলাম, এখন 25 নম্বরের কোর্সে আমরা পুরোটাই এই ক্লাসগুলো সবগুলোই আমি নিব। একটা টপিকও বাংলা ব্যাকরণের কোনো টপিক বাদ রাখবো না যেটা আপনাদের না পড়াবো। কারণ যেহেতু এবার বাংলায় নম্বর বাড়িয়ে দিয়েছে, বাংলার প্রতি নজর দিয়েছে প্রশ্নকর্তারা 25 নম্বরে বাংলা, সুতরাং আমরা কোনো টপিক বাদ দিতে চাই না। ওকে, তা বাংলা ব্যাকরণ টপিক স্ক্রিনশট নিয়ে রাখেন। বাংলা ব্যাকরণের সাজেশনটা হয়ে গেল। এরপরে আমরা যে জিনিসটা পড়বো খেয়াল করেন। আচ্ছা, এরপরে আমরা দেখেন সাহিত্য, এবং সাহিত্য থেকে একটু নজরটা বেশি দিতে হবে, কারণ সাহিত্য আপনারা পড়েন না। এর ভিতরে প্রাচীন যুগ, প্রাচীন যুগ থেকে অবশ্যই একটা নম্বর থাকবেই। এরপর আসি মধ্যযুগ। মধ্যযুগ, এই মধ্যযুগ থেকে আমি বলে দিলাম 2 থেকে 3 নম্বর বরাদ্দ, 2 থেকে 3 নম্বর এবার সাহিত্যে মধ্যযুগ থেকে বরাদ্দ। এবার আসেন আধুনিক যুগ। আধুনিক যুগ থেকে আপনার 5 নম্বর বরাদ্দ।
এখানে বেশিরভাগই আধুনিক যুগ থেকে মুসলিম সাহিত্যিকের নামগুলো পড়বেন। বেশিরভাগই মুসলিম সাহিত্যিক যারা আছে, মুসলিম সাহিত্যিক, বিখ্যাত মুসলিম সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়তে হবে। লিখছেন? দ্রুত লেখেন, কয় লেকচার শিটে অনেক টপিক দেয়, না থাকলে তোমার পড়াবো কি ক্লাসে? সবই যদি তোমার বইয়ে দিয়ে দেয়, তাহলে তো বাজার থেকে একটা বই কিনে পড়লি হয়, কোচিং এ আসা দরকার আছে কোনো? সবই যদি বাজারে বইয়ে দিয়ে দেয়, তাহলে তো কোচিং এ আসার দরকার নাই, কোচিং এ ক্লাস করার তো দরকার নাই তোমার। তুমি বাজার থেকে 8-10টা গাইড বই কিনে কিনে পড়ো, তোমার চাকরি হয়ে যাবে প্রাইমারি। লিখতেছেন দ্রুত? তাহলে আমরা প্রাচীন যুগ, চর্যাপদ প্রাচীন যুগ থেকে 1টা নম্বর পাবো, মধ্যযুগ থেকে আমরা 2 থেকে 3টা নম্বর রাখতে পারি। ধরে নেন মধ্যযুগ থেকে 2 নম্বর থাকবেই, 2 নম্বর বরাদ্দ থাকবে মধ্যযুগ থেকে। বাকি যে নম্বরগুলো সেগুলো হলো আধুনিক যুগের সাহিত্যিক। এখানে হলো ইসমাইল হোসেন সিরাজি, ফররুখ আহমেদ, গোলাম মোস্তফা, এইসব কবি সাহিত্যিক গুলা পড়বেন। কোন কোন কবি সাহিত্যিক গুরুত্বপূর্ণ দেখেন? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভালো করে পড়বেন। 2 নম্বরে কাজী নজরুল, কাজী নজরুল। 3 নম্বরে ফরুক আহমেদ, ফরুক আহমেদ। 4 নম্বরে গোলাম মোস্তফা। এই রাইটার গুলো একটু ভালো করে পড়বেন, এই রাইটারদের লেখাগুলো একটু ভালো করে পড়বেন। এই যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, কাজী নজরুল ইসলাম, ফরুক আহমেদ, গোলাম মোস্তফা, ঠিক আছে। রবি ঠাকুর সম্পর্কে একটা ধরতে পারে, একটা ধরতে পারে, ঠিক আছে। জসিমউদ্দিন, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। আর নারীদের ভিতরে বেগম রোকেয়া, নারীদের ভিতর থেকে একটা ধরবে, সেটা হলো বেগম রোকেয়া। হয়ে গেল, লেখা শেষ? লেখা শেষ তো? লেখা শিখছেন স্যার? বিসিএস পরীক্ষা, বিসিএস নিয়ে আবার যখন সেমিনার দিব তখন বিসিএস এর সেমিনার ক্লাসে বিসিএস নিয়ে আলোচনা করব। 49 বিসিএস এর এবং 47 বিসিএস যেহেতু আমাদের সামনে, 47 বিসিএসটা নিয়ে আমি রাতে আবার আলোচনা করব। বিসিএস নিয়ে কোন কোন জিনিসগুলো পড়বেন, 49 এবং 47 বিসিএস এর টপিকগুলো নিয়ে আমি সাজেশন দিব। তাহলে এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম, এই কবি সাহিত্যিকদের এইদের একটু পড়া পড়তে হবে। আপনি চাইলে এখানে হুমায়ুন আহমেদ পড়তে পারেন, হ্যাঁ, শামসুর রহমান পড়ার কোনো দরকার নেই, চাইলে আপনি এখানে হুমায়ুন আহমেদ সম্পর্কে দেখতে পারেন। হুমায়ুন আহমেদ, ঠিক আছে। কিছু কিছু রাজাকার মার্কা টিচার আছে, এদের পড়াশোনা করার কোনো দরকার নাই, ঠিক আছে। রাজাকার টিচার যারা আছে, এই যে মানে কবি সাহিত্যিক আছে, তাদের পড়াশোনা করার কোনো দরকার নেই, মনে থাকবে। ওকে, লেখা শেষ হলে ডান লেখো, লেখা শেষ হলে ডান লিখেন। তাহলে আমরা বাংলা সাজেশনটা কিন্তু আমরা দিয়ে দিলাম, মার্শাল্লাহ বাংলা সাজেশনটা দিয়ে দিলাম। এভাবে আপনি বাংলা সাজেশনটা পড়ে ফেলবেন, মনে থাকে জানো, ঠিক আছে। ব্যাকরণে বাক্য একটা চ্যাপ্টার আমি মিসিং করে গেছি, বাক্য, বাক্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কিন্তু বাক্য চ্যাপ্টারটা আপনাদের পড়তে হবে বাংলার ক্ষেত্রে, কারণ ব্যাকরণে বাক্য চ্যাপ্টারে আসতে পারে নিচে কিন্তু সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অস্তিবাচক, নেতিবাচক, গুরু চণ্ডালী দোষ, এগুলো থেকে প্রশ্ন ধরতে পারে। সুতরাং বাক্য চ্যাপ্টারটাও আমরা পড়ে রাখবো, কোনো মিস হবে না। স্যার এসআই নিয়োগে এএসআই, শোনেন এএসআই ওটা আপনাদের না, ওটা এইচএসসি পাস। এএসআই ওটা তো এইচএসসি পাস দিয়ে নিবে, এটা এসএসসি না, এখন এইচএসসি অর্থাৎ ইন্টার পাস দিয়ে নিবে, ঠিক আছে। ওটা ইন্টার পাস দিয়ে নেবে, ওটা সরাসরি নিয়োগ হবে। আচ্ছা, এখন আসে ইংরেজিতে। ইংরেজিতেও কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ ইংরেজিতে কিন্তু মোট নম্বর কিন্তু একদম কত নম্বর, 25 নম্বর কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবার লিটারেচার প্রতি নজর দিতে হবে, তার মানে 10 নম্বর লিটারেচার থেকে থাকবে। এবার লিটারেচারের নম্বর বেড়ে যাবে, কারণ আগে কিন্তু 4-5টা থাকতোই, 4-5টা লিটারেচার থেকে প্রশ্ন থাকতে। সুতরাং এবার আপনাদের লিটারেচার ক্লাস আমরা বাড়িয়ে দিব, রাতুল স্যারের ক্লাস, রাতুল স্যার ইংরেজি লিটারেচার ক্লাস কিন্তু তিনি বেশি নেবেন। আর এবার আমরা আপনাদেরকে সিলেবাস তৈরি করতেছি, আমরা আজকে আপনাদেরকে সিলেবাস দিয়ে দিব, যারা ভর্তি স্টুডেন্ট আছেন, যে ক্লাস সিলেবাসটা দিয়ে দিব, যে ইংরেজিতে আপনাদের ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, বাংলার ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বাংলায় 25, ইংরেজিতে 25, এবং এখানে রাতুল স্যারের ক্লাসে লিটারেচার কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ লিটারেচার একটু নজর বেশি দিতে হবে। আপনারা লিটারেচার বেশি দুর্বল, এখানে লিটারেচার 8 থেকে 10টা নম্বর এবার লিটারেচার থেকে থাকবে। সুতরাং 8 থেকে 10টা নম্বর যদি আপনার লিটারেচার থেকে ধরে, তাহলে কিন্তু কট খাবেন, এবার কিন্তু কট খেতে পারেন। এই জন্য লিটারেচারটা গুরুত্ব দেন, লিটারেচার এবার অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখন ব্যাকরণের যে বিষয়টা আসে, ব্যাকরণের যে আমরা যদি দেখি যে ব্যাকরণে কোন কোন টপিকগুলো আসবেই, এগুলো আমি লিখে দিব, আপনারা সুন্দর মতো লিখতে পারেন, ঠিক আছে। লিখতে যেমন রাইট ফর্মস অফ ভার্ব, প্রথমে আছে এটা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ
মানে প্রাইমারি মানে পার্টস অফ স্পিচ, প্রাইমারি পার্টস অফ স্পিচ ব্যতীত প্রাইমারির অসম্পূর্ণ। অর্থাৎ এ যাবৎকালে পরীক্ষা দেখেন, কোন পরীক্ষায় 4টে আছে, কোন পরীক্ষায় 2টা আসছে, 3টা আসছে, এরকম আসবেই। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এইগুলোতে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে ধরে নেন 4 নম্বর বরাদ্দ। কত নম্বর? 4টা নম্বর বরাদ্দ থাকবে। কোন পরীক্ষায় 5টা নম্বরও থাকতে পারে। তা 4 থেকে 5 নম্বর লিখে রাখেন পার্টস অফ স্পিচ, সবাই লিখে রাখেন 4 থেকে 5 নম্বর। এই জন্যই তো আপনাদের চাকরি হয় না। লিটারেচার পড়েন না, খালি এমসিকিউ সলভ করেন, ব্যাকরণ মানে ইংরেজির। লিটারেচার মোটেও পড়েন না, এই জন্য কট খান। আপনি চিন্তা করেন, আপনি 90 ভিতরে আপনার 80 নম্বর পেতে হবে আপনাকে প্রাইমারি চাকরি পেতে হলে, 75 নম্বর পেতে হবে আপনাকে টিকতে হলে। ভাই ভাই, তাহলে এখন আপনি এতগুলো নম্বর কোথা থেকে পাবেন? আপনি খালি ইংরেজি খালি এমসিকিউ সলভ করে গেলেন, ব্যাকরণ সাহিত্যের কোনো নজর দিলেন না, তাহলে কোনো লাভ নাই। কারণ ইংরেজি লিটারেচার আসল। ইংরেজি লিটারেচার আপনার একটা হ্যান্ড নোট ধরাই দিলাম, বললাম যে ভাই এই বই থেকে পড়ে নিও, আপনি কখনোই পারবেন না। টেকনিক সহ পড়তে হবে। আপনি কিভাবে মনে করবেন যে উইলিয়াম শেক্সপিয়ারের যে সাহিত্য কর্মগুলো, এগুলো আপনার টেকনিক দিয়ে পড়তে হবে না? এই যে মনে করেন যে বিভিন্ন যে যুগ বিভাগ আছে ইংরেজি সাহিত্যের ভিতরে, এগুলো সবগুলোই পড়তে হবে আপনাদেরকে, বিসিএস এর সাথে রিলেটেড, বিসিএস এর সাথে রিলেটেড। সুতরাং ইংরেজির ক্ষেত্রে শুধু ব্যাকরণ না, সাহিত্যের দিকে নজর মারতে হবে। যেরকম বাংলা ব্যাকরণ সাহিত্য দুইটাই নজর দিতে হবে, তেমনি এখানে কিন্তু ইংরেজি তো সেম। তা পার্টস অফ স্পিচ থেকে লিখে রাখছেন কত? 5 নম্বর। কত? 5 নম্বর আসবেই, মনে থাকে জানো, 5 নম্বর আসবেই, মনে থাকে জানো। তারপর এই যে ডিগ্রি, ডিগ্রি থেকে মাঝে মাঝে আসে, ধরে নেন একটা আসতেও পারে, নাও আসতে পারে, আহামরি। এবার দেখেন টেন্স অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স। টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স, এ টেন্স রিলেটেড প্রশ্ন এগুলো থাকবেই। টেন্সের সাথে রিলেটেড আছে রাইট ফর্মস অফ ভার্ব, এটা কিন্তু টেন্সের সাথে রিলেটেড। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবেই। ট্রান্সফরমেশন অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো আসবেই, কোনো মিস হবে না। তা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো আপনার থাকবেই, কোনো মিস হবে না। ধরে নেন যে ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে 1 থেকে 2টা নম্বর থাকবে। এর আগের পরীক্ষায় যেহেতু 1টা নম্বর আসছে, এবার যেহেতু একটু নম্বর বাড়িয়ে দিয়েছি, চাইলে এখান থেকে 2টা নম্বর থাকতে পারে। তাহলে লিখে রাখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বাংলায় কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু আসতে পারে। তো বাংলা ইংরেজির সাথে মিল আছে কিন্তু। মাশাআল্লাহ, ভয়েস সেন্স বেশি আসবে না, একটা। ভয়েস সেন্স থেকে কয়টা আসবে? একটা, একটা, একটা। আচ্ছা, ইংরেজি ভোকাবুলারি মনে থাকে না। আচ্ছা, ইংরেজি ভোকাবুলারির উপরে আমরা একজন ইংরেজি টিচার আছেন, উনি হলো আলামিন খান জয় স্যার। উনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উনি ওনার একটা ক্লাস আমরা দিব আপনাদের ভোকাবুলারির উপরে, ইনশাআল্লাহ ওটা লাইভ ক্লাসই হবে, সবাই এই ক্লাসটা করতে পারবেন। তো উনি কিভাবে ভোকাবুলারি গুলো মনে রাখা যায় অনায়াসে, তাই উনি একজন সহকারী জজ কিন্তু। ওনার একটা ক্লাস আমি দিয়ে দেবো, ঢাকা ইউনিভার্সিটির কিন্তু ল ডিপার্টমেন্টের। তার একটা ক্লাস আমরা দিয়ে দিব ভোকাবুলারির উপর, দেখবেন চমৎকার একটা ভোকাবুলারি ক্লাস ওটা দিয়ে দিব। কারণ এবার যেহেতু ভোকাবুলারির উপর প্রচুর নম্বর আসে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো প্রচুর পরিমাণে নম্বর আসে। ভোকাবুলারির উপর এবার কিন্তু গুরুত্বটা বেশি দিয়েছে প্রাইমারিতে। সুতরাং ভোকাবুলারির উপর আমরা এই ক্লাসটা আপনাদেরকে দিব। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? তাই ইংরেজি ক্লাস কিন্তু আমাদের রাতুল স্যার তিনি নেবেন। রাতুল স্যারের ক্লাস যারা করছেন তারা জানেন, অস্থির, বেসিক থেকে পড়ায়, নো এমসিকিউ সলভ, তো বেসিক থেকে পড়ায়। এবং আরেকজন হলো খান আলামিন জয়, ওই স্যারের ক্লাস আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার ক্লাসও আমরা দিয়ে দিব। তিনি ভোকাবুলারি পার্টটা আপনাদের কমপ্লিট করে দিবে। ভয়েস থেকে মাত্র 1 নম্বর, এত মাথা টেপে নেওয়ার কারণ নাই, ভয়েস থেকে কখনো 2 নম্বর থাকবে না। এবার আসে ন্যারেশন। ন্যারেশন থেকে কখনো আসে, কখনো আসে না। তা ন্যারেশন একটা পেনিক জিনিস, অনেকে পারেন, অনেকে পারেন না। তা টেনশন নিয়ে না, ন্যারেশন থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ বিগত সালে ন্যারেশন থেকে পরীক্ষা প্রশ্ন তেমন একটা আসে নাই, সুতরাং ন্যারেশন থেকে অতটা পেনিক নেওয়ার কারণ নেই। এবার ট্রান্সলেশন আসবে, কোনো মিস নাই। এমন কোন প্রাইমারি চাকরি পরীক্ষা নেই যেখানে মানে থেকে আপনার ট্রান্সলেশন থেকে প্রশ্ন না এসেছে। সুতরাং ট্রান্সলেশন পার্ট থেকে প্রশ্ন আসবে, কোনো মিস হবে না। ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে। এখন ট্রান্সলেশন কি করতে হবে? ট্রান্সলেশন লিখতে, ওরে ভাই এগুলা লেখা যান, আমি মুখে বলতেছি তাও আপনার লিখতে পারতেছেন না, তা চাকরি হবে কেমনে? আমি মুখে বললাম ভয়েস, আপনি ভয়েস কথাটা খাতায় লিখতে পারলেন না। আমি মুখে বললাম ট্রান্সলেশন, এই কথাটা খাতায় লিখতে পারেন না, তাহলে আপনার চাকরি হবে কেমনে? হায় হায়, আপনার চাকরি কেমনে হবে? আপনারা কি এগুলো লিখতে পারেন না? আমি যে বলতেছি লিখতে পারেন না এগুলো? কথা কন না, এগুলো কি লিখতে পারেন না? ঢাকায় আমাদের শাখা হলো মিরপুর 10, মিরপুর 10, ফলপট্টি, সামাদ ম্যাশন, 4র্থ তলা। আমি যে মুখে বললাম এতক্ষণ ইংরেজি, এগুলো আপনারা লিখতে পারেন না? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এগুলো লিখতে পারেন না?
এগুলো যদি আমি মুখে বলি তাও যদি লিখতে না পারেন, আপনার জীবনও চাকরি হইতো না, জীবনও চাকরি পাইতেন না। এখনো আগের মতো খয়রাতি মার্কা ওই ব্রেন নিয়ে এখন আর কারো চাকরি হয় না। চাকরি পড়াশোনা করে তারপর চাকরি পেতে হবে। এগুলো কঠিন কি রে ভাই? আমি তো ডাইরেক্ট বলতেছি, প্রথম বললাম পার্টস অফ স্পিচ 4 নম্বর থাকবে, আপনি খাতা লিখবেন পার্টস অফ স্পিচ, শেষ। আমি বললাম রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রশ্ন থাকবেই, কখনো 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে রাইট ফর্মস অফ ভার্ব, লেখেন রাইট ফর্মস অফ ভার্ব, আসবেই। এটা মুখে বললেই তো হয়ে যায়, এগুলোকে লেখা লাগে। এবার দেখেন এখানে টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স এগুলো থেকে প্রশ্ন আসে। টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স, ট্রান্সফরমেশন সেন্টেন্সের কথা আমি বলেছি, ভয়েস সেন্সের কথা বলেছি, ন্যারেশনের কথা বলেছি, ট্রান্সলেশন এটার উপর দুর্দান্ত একটা ক্লাস হবে, একটা ক্লাস না, ট্রান্সলেশন আপনারা ক্লাস পাবেন 2টা, ট্রান্সলেশনের উপর ক্লাস পাবেন আপনারা 2টা। সুতরাং ট্রান্সলেশনটা এটা ভালো করে করতে হবে, কারণ ট্রান্সলেশন আসবেই। আর ট্রান্সলেশন আপনি যদি বেসিক নিয়ম না পড়েন, খালি মুখস্থ বিদ্যা করেন, তাহলে কিন্তু হবে না, বেসিক নিয়ম সহ পড়তে হবে। এটা ইডিয়মস অফ ফ্রেজ, ও জোস একটা টপিক, ইডিয়মস অফ ফ্রেজ আসবেই। এমন কোন চাকরি নাই বিসিএস বা যে কোনো জব পরীক্ষা ইডিয়মস অফ ফ্রেজ থেকে প্রশ্ন না আসে। সুতরাং ইডিয়মস অফ ফ্রেজ এটা লিখতেই হবে। হ্যাঁ, ময়মনসিংহ আমাদের শাখা আছে, বিদ্যাময় স্কুলের সামনে ময়মনসিংহ আমাদের শাখা আছে। আচ্ছা, লিখছেন ইডিয়মস অফ ফ্রেজ, লিখছেন ইডিয়মস অফ ফ্রেজ লিখছেন। এবার আসি গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব লেখেন, গ্রুপ ভার্ব লেখেন, গ্রুপ ভার্ব, ইডিয়মস অফ ফ্রেজ, গ্রুপ ভার্ব আসবেই। সিনোনিম, অ্যান্টোনিম, ওরে বাইরে বিপরীত শব্দ বাংলায় আসে, সমার্থক শব্দ ইংরেজিতে আসবে, এটা ছাড়া চলবেই না, এটা ছাড়া চলবেই না। সুতরাং সিনোনিম, অ্যান্টোনিম আপনাকে পড়তেই হবে, সিনোনিম অ্যান্টোনিম পড়তেই হবে। ন্যারেশন অত পাইরে লাভ নাই, ন্যারেশন আহামরি আসে না, ন্যারেশন আহামরি আসে না, আপনারা খালি ন্যারেশন করেন, ওই ন্যারেশন আর আসে না তেমন একটা প্রাইমারিতে। আবার দেখেন এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই টপিকটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে প্রশ্ন আসে না। তবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের শীটের ভিতরে যেগুলো দেয়া আছে এইগুলো পড়বেন, এক কথায় প্রকাশের মতো যেগুলো আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলা বা আমাদের শীটে যেগুলো আছে ওইগুলো পড়লেই হবে। আর কারেক্ট স্পেলিং, বাংলায় যেরকম বানান শুদ্ধিকরণ আসে, ইংরেজিতে আসবে কারেক্ট স্পেলিং। তাই কারেক্ট স্পেলিং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা নজর দিবেন, কারেক্ট স্পেলিং এ রাতুল স্যার যে ক্লাস দেবেন ক্লাসও করবেন, পাশাপাশি আমাদের শীটে যে কটা কারেক্ট স্পেলিং দেয়া আছে এগুলো পড়বেন, ইনশাল্লাহ পারবেন। এই যে টাইফয়েড বানানগুলো আসে, নিউমোনিয়া বানানগুলো ধরে না, টিউশন বানানটা ধরে, এগুলো পড়তে হবে, তাই না? কারেকশন, বাংলায় কারেকশন আসবে, ইংরেজিতেও কারেকশন আসবে, কারেকশন থেকে 1 নম্বর বরাদ্দ। কয় নম্বর? 1 নম্বর বরাদ্দ, লিখে রাখেন কারেকশন, কারেকশন লেখেন, দ্রুত লেখেন, কারেকশন লেখেন, কারেকশন টপিকটা লেখেন, কারেকশন। তাই কারেক্ট স্পেলিং আর একটা কারেকশন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন বলা হয় যেটাকে, অর্থাৎ বাংলার মতো ইংরেজিতেও সেন্টেন্স কারেকশন আসে, সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং কারেক্ট স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা সবকটা টপিক লিখছেন তো? ইংরেজিতে কোন কোন টপিক লিখতে হবে লিখছেন কিনা বলেন এখন, লিখছেন কিনা? 1 নম্বরে কারেক্ট স্পেলিং আসবেই, কারেকশন আসবেই, সিনোনিম অ্যান্টোনিম আসবেই, ইডিয়মস অফ ফ্রেজ থাকবেই, ট্রান্সলেশন থাকবেই, ভয়েস চেঞ্জ থাকবেই, ট্রান্সফরমেশন সেন্টেন্স থাকবেই, তারপর কি বললাম, রাইট ফর্মস অফ ভার্ব থাকবেই, পার্টস অফ স্পিচ থাকবেই। এই যে টপিক কয়টা বললাম, এই টপিকের বাহিরে পড়ার দরকার নাই, ভালো করে পড়েন। মাঝে মাঝে প্রাইমারি পরীক্ষা জেন্ডার থেকেও কিন্তু প্রশ্ন ধরে, জেন্ডার থেকেও মাঝে মাঝে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন ধরে, সুতরাং জেন্ডার চ্যাপ্টারটাও একটু পড়ে রাখবেন, জেন্ডার চ্যাপ্টারটাও একটু পড়ে রাখবেন। ক্লিয়ার সবাই? তার আমার আর্থিক অবস্থা খারাপ, আমাদের গুগল ফর্ম আছে, যাদের ভর্তিতে আর্থিক অবস্থা খারাপ, যারা ভর্তির টাকার জন্য ভর্তি হতে পারতেছেন না, তারা আমাদের গুগল ফর্মটা পূরণ করে দেন, আপনি চাইলে কম টাকায় ভর্তি হতে পারবেন। ওকে? না, আমাদের চট্টগ্রাম কোনো শাখা নেই, আমাদের চট্টগ্রাম শাখা নেই, আমাদের সিলেটের শাখা আছে, সিলেট হবিগঞ্জ এইদিকে শাখা আছে, চট্টগ্রাম আমাদের কোনো শাখা নেই। ওকে ওকে আচ্ছা, তাহলে ইংরেজি লেখা শেষ, ডান লেখেন, ইংরেজি কোনো টপিক লেখা বাদ আছে কিনা আবার বলে দিচ্ছি। ভয়েস চেঞ্জ লিখে রাখেন, ভয়েস চেঞ্জ লিখছেন, ভয়েস শর্টকাট লেখেন, ভয়েস, পার্টস অফ স্পিচ লিখছেন তো, পাসপোর্ট, হ্যাঁ, নাম্বার জেন্ডার থাকবে, নাম্বার জেন্ডার এই টপিকটা লিখে রাখেন, নাম্বার জেন্ডার থাকবে, নাম্বার জেন্ডার এখান থেকে প্রাইমারিতে থাকবেই। হ্যাঁ, দ্রুত লেখেন, বিদ্যুৎ আলী, নাম্বার জেন্ডার প্রশ্ন থাকবেই, নাম্বার জেন্ডার এ থাকবে, কোনো মিস নাই। আবার বলে দিচ্ছি, কারেকশন, কারেকশন এরপর লেখেন নাম্বার জেন্ডার লেখেন কারেকশন মানে সেন্টেন্স কারেকশন। এবার কারেক্ট স্পেলিং শর্টকাটে লেখেন স্পেলিং, প্রশ্ন থাকবে স্পেলিং।
স্পেলিং থাকবে অনওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ যেটাকে বলে অনওয়ার্ড সাবস্টিটিউশন, এটা শুধু আমাদের লেকচার শিটে যা আছে তাই পড়বেন, বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে প্রশ্ন তিনটাও ধরে দেয়, তিনটা ধরে দিতে পারে সিনোনিম অ্যান্টোনিম থেকে। ধরে না 2 থেকে 3টা থাকবে সিনোনিম অ্যান্টোনিম, 2 থেকে 3টা থাকবেই, কোনো মিস নাই। বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে পড়বেন। বিগত সালের বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো সিনোনিম অ্যান্টোনিম গুলো তাম্মা বানাই দেন, বিশেষ করে সিনিয়র অ্যান্টোনিম বিশেষ পরীক্ষার গুলো ভালো করে পড়েন। আপনারা বিশেষ পরীক্ষার প্রশ্ন সলভ করেন না, খালি ভার্সিটি এডমিশনের প্রশ্ন সলভ করেন ইংরেজির, আর শুধু কি করেন বিগত সালে নিবন্ধন প্রশ্ন সলভ করেন, আর শুধু প্রাইমারি প্রশ্ন সলভ করেন। এই খয়রাতি মার্কা প্রশ্নগুলো সলভ করে কখনো ইংরেজিতে ভালো নম্বর পাওয়া যাবে না। ইংরেজিতে ভালো করতে হলে আপনি ইংরেজির মাস্ট দশম বিশেষ থেকে একদম 48তম বিশেষ পরীক্ষার ব্যাকরণ সাহিত্য যা যা আসছে ওইগুলোর একটু নজর দেন, দেখবেন বিশেষ পরীক্ষার সিনোনিম অ্যান্টোনিম হুবহু তুলে দেয় প্রাইমারি পরীক্ষায়, ওখানে ইডিয়মস অফ ফ্রেজ যা আসে সব তুলে দেয়। এবং আপনি বিগত 1 বছরের ভিতরে যত পিএসসির অধীনে নন ক্যাডার পরীক্ষা হলো, এই নন ক্যাডার পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম ইডিয়মস অফ ফ্রেজ রাইট ফর্মস অফ ভার্ব এইগুলা পড়তে হবে। কারণ এখন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এটা কারা নিচ্ছে? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সুতরাং যারা বিসিএস এর প্রশ্ন করে তারাই প্রাইমারির এই প্রধান শিক্ষক নিয়োগ প্রশ্ন করবে। সুতরাং সাবধান, বিসিএস এর দিকে নজর দেন, বিসিএস এর দিকে নজর দেন। বিসিএস এর বিগত সালে প্রশ্ন ব্যাংকটা থাকবেই। আপনি যে কোনো একটা কোম্পানির আপনি একটা বই কিনে নেন, একটা যে কোনো একটা কোম্পানির বই বিসিএস প্রশ্ন ব্যাংক, কথাটা কি বলেছি? নাম বলেছি বিসিএস প্রশ্ন ব্যাংক, এটা আপনার কাছে থাকা লাগবে। এই বিসিএস প্রশ্ন ব্যাংক এগুলা দাগায় পড়ে ফেলেন, দেখবেন হুবহু কমন পাবেন, হুবহু একদম কমন পাবেন, এটা মাথায় রাখেন। এরপর দেখেন আমি বললাম গ্রুপ ভাব লিখছেন, গ্রুপ ভাব লিখছেন, ইডিয়মস অফ ফ্রেজ, ইডিয়মস অফ ফ্রেজ, ইডিয়মস অফ ফ্রেজ 3টা নম্বর আসবে, 3টা ইডিয়মস অফ ফ্রেজ 3 নম্বর আসবে, টেনশনের কোনো কারণ নাই। ইডিয়মস অফ ফ্রেজ 2 থেকে 3টা নম্বর থাকবেই, ট্রান্সলেশন 1টা নম্বর থাকবেই, ন্যারেশন আসলেও আসতে পারে, ন্যারেশন অতটা গুরুত্ব না প্রাইমারি পরীক্ষার জন্য, তারপর ন্যারেশন থেকে আসতে পারে। এবার ভয়েস সেন্স আসবেই, কোনো মিস হবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কোনো মিস হবে না, 1টা নম্বর থাকবেই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কোনো মিস হবে না। এরপর লেখেন প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে 3টা নম্বর থাকবেই, প্রিপোজিশন থেকে 3টা, 2 থেকে 3টা নম্বর প্রিপোজিশন থেকে থাকবেই, কোনো মিস নাই। 2 থেকে 3টা নম্বর আপনার থাকবেই, এটার নাম হলো প্রিপোজিশন। এমন কোন চাকরি পাবেন না যেখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন না আসে। সুতরাং এই যে অ্যাপ্রোপ্রিয়েট, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বেশি পড়তে হয়, সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বেশি বেশি পড়াশোনা করবেন। আমাদের শীটে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া আছে এগুলো মুখস্থ করে ফেলবেন, এবং রাতুল স্যার ক্লাসে যেভাবে পড়াবে ওইভাবেই আপনারা পড়াশোনা করবেন। তা লিখে রাখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্রুত লেখেন, লিখছেন এটা? আচ্ছা গেল রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব, এবং লিখবেন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে এবার 4টা 5টাও ধরে দিতে পারে, পার্টস অফ স্পিচ থেকে 5টা প্রশ্ন ধরে দিতে পারে। টোটাল ধরে নেন আপনি 18টা, অর্থাৎ 15 থেকে 18 নম্বর ইংরেজি থেকে থাকবেই। ধরে নেন 15 থেকে 18 নম্বর, কত? 15 থেকে 18 নম্বর এটা থাকবে ইংরেজি গ্রামার থেকে, 15 থেকে 18 নম্বর ধরেই নেন। বাকিগুলা লিটারেচার, বাকিগুলা কি লিটারেচার? শুধু আমাদের লেকচার শিট পড়লে হবে না, আমাদের ক্লাস করতে হবে। এই যে একটা বোকার মতো গ্রামের কিছু মানুষ আছে যারা বুঝে না কিছু, আমরা সাজ বাংলাকে হাবলু, হাবলু টাইপের মানুষের মতো কথা শুনবেন না। আপনি এখানে 90 নম্বরের ভিতরে প্রাইমারি পরীক্ষা চাকরি পাইতে হইব, 90-এর ভিতরে 80 না পাইলে আপনার চাকরিটা হবে না, চাকরিটা হবে না, এটা নিশ্চিত থাকেন। সর্বনিম্ন 75 নম্বর ধরেন, এই 75-80 নম্বর না পাইলে জীবন আপনার চাকরি পাবেন না। এখন গ্রামের বোকাদের মতো যদি কথা বলেন যে একটা প্রাইমারি গাইড বইকে পড়লে আপনাদের হবে, কোনো কোচিং সেন্টারে লেকচার শিট পড়লে হবে, এটা সম্পূর্ণ বোকামি কথাবার্তা। আমরা বলি যে আমাদের শুধু, আমরা যে লেকচার শিট আপনাদেরকে দিচ্ছি শুধু এইটা না, এটা পড়বেন, আমাদের প্রত্যেকটা ক্লাস করতে হবে, আমাদের প্রত্যেকটা ক্লাস টেস্ট দিতে হবে, উইকলি টেস্ট দিতে হবে, মান্থলি টেস্ট দিতে হবে, প্রত্যেকটা মডেল টেস্ট দিতে হবে, তাহলে কেবল চাকরি পাবেন। 105টা ক্লাস পাবেন, তো 105টা ক্লাস কি কম নাকি? 105টা ক্লাস আপনার প্রত্যেকটা ক্লাস করতে হবে, প্রত্যেকটা বেসিক ক্লাস করতে হবে, প্রত্যেকটা জিকে স্যারের জিকে ক্লাস করতে হবে, প্রত্যেকটা বিজ্ঞানের ক্লাস করতে হবে, আইসিটির ক্লাস করতে হবে। আইসিটি 1 থেকে 2 নম্বর আইসিটি থেকে ধরবে আপনাকে প্রশ্ন। এবার ম্যাথ ক্লাস করতে হবে, ইংরেজি ক্লাস করতে হবে। মনে করতেছেন যে এমন একটা আমলনামা দিলাম এটা পড়লেই চাকরি পাইবেন, ওই যুগ ভুলে যান। আগের বছর মতো কি করতেন, স্বামীরে কইতেন স্বামী আমার জন্য একটা প্রাইমারি গাইড বই কিনে নিয়ে আসতাম,
বাজার থেকে নাইকে ময়ূরের মতো একটা গাইড বই এনে দিত, এত বড় একটা মোটা, ওইটা খালি পড়তেন। 40-45 পাইলি চাকরি কেমনে? এর যে বন্দুক কোটা আছিল একটা, এর কি আছে নাতিপুতি কোটা আছিল, এর কি ছিল পোষ্য কোটা আছিল, এই জন্য কোটা দিয়ে আপনি চাকরিটা পেয়ে গেছেন। কিন্তু এখন তো আর কোনো কোটা ফোটার তো বেল নেই আপনার, আপনার তো পড়াশোনা করতে হবে। সুতরাং এই যুদ্ধে অবতীর্ণ হতে গেলে 90-এর ভিতরে 75-80 নম্বর রাখতে হলে আপনাকে ফাইট করতে হবে। এখানে ক্লাস করতে হবে, আমাদের যে বইগুলো আছে এগুলো পড়তে হবে, মাঝে মাঝে আমরা 2-একটা টপিকের পিডিএফ দিচ্ছি, ওই পিডিএফ গুলো পড়তে হবে। কথা ক্লিয়ার? ইংরেজি সাহিত্যের জন্য আমরা যে লেকচার শিটের ভিতরে ইংরেজি সাহিত্যগুলো যেগুলো বিশেষ পরীক্ষায় আসছে বা বিশেষ নন কালার পরীক্ষা আসছে যেগুলো দিচ্ছে এগুলো পড়বেন, আর রাতুল স্যারের ক্লাস করবেন। রাতুল স্যারের ক্লাসে যতগুলো ইংরেজি লিটারেচার ক্লাস পড়াবে সবগুলা ক্লাস করবেন, একটা ক্লাসও মিস দিবেন না। কোনো ক্লাস মিস গেলে ওইটা পরবর্তীতে কি করবেন, ওই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড আবার দেখে নেবেন। এবার একটা সবচেয়ে সুখবর আছে আপনাদের জন্য, সে সুখবরটা কি জানেন? একটা সুখবর, একটা সুখবর আছে, সেটা হলো ম্যাথ এবার কম। যারা ম্যাথে দুর্বল, আগে কলিকাতা হারবাল খাইতেন ম্যাথের জন্য, এখন থেকে আর ম্যাথের জন্য কলিকাতা হারবাল খাওয়া লাগবে না, কারণ ম্যাথ আসবে মাত্র 10 থেকে 15 নম্বর, মাত্র 10 থেকে 15 নম্বর। কারণ ম্যাথ এবং দৈনন্দিন বিজ্ঞান এই দুইটা মিলে মাত্র 20, মাত্র কত 20। তাহলে ধরে নেন ম্যাথে আপনাকে বেশি আর জ্বালাবে না, হয়তো 12 থেকে 15টা ম্যাথ আসবে, অতিরিক্ত 12 থেকে 15টা ম্যাথ আসবে, এর বাইরে ম্যাথ আসবে না। ক্লিয়ার? হয়তো 10 থেকে 15 ধরে রাখেন, 10 থেকে 15টা ম্যাথ আসবে, ঠিক আছে? ম্যাথের আর পেনিক আপনাকে দিবে না, আগে 20টা ম্যাথ আসতো এবং ম্যাথে অনেক আপনারা কি লাকি। তা ম্যাথে দেখেন আগে বাস্তব সংখ্যা থেকে 4টা 3টা 3টা এরকমও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতো বাস্তব সংখ্যা থেকে। এবার ধরে নাম বাস্তব সংখ্যা থেকে একটা নম্বর আসবে, কয়টা? বাস্তব সংখ্যা থেকে 1 নম্বর আসবে, বাস্তব সংখ্যা থেকে 1 নম্বর আসবে, ভগ্নাংশ থেকে 1 নম্বর আসবে, ভগ্নাংশ থেকে 1 নম্বর, বাস্তব সংখ্যা থেকে 1 নম্বর, লসাগু গসাগু থেকে মাশাআল্লাহ প্রশ্ন আসে। তা লসাগু থেকে আসতে পারে, শতকরা, লাভ ক্ষতি, শতকরা লাভ, সরল ও যৌগিক মুনাফা অতটা ইম্পর্টেন্ট না প্রাইমারির জন্য। তা দেখেন একটু লিখে রাখেন, বাস্তব সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথের টপিক কটা একটু লিখে রাখেন। বিজ্ঞান থেকে আপনার 5 থেকে 8 নম্বর থাকতে পারে, এবার বিজ্ঞান থেকে 5 থেকে 7 নম্বর থাকবে, বিজ্ঞান থেকে 5 থেকে 7 নম্বর বিজ্ঞান থাকবেই। 2 নম্বর আপনার আইসিটি থেকে ধরবে, আইসিটি কথাটা উল্লেখ করে নাই কিন্তু ধরে নেন আইসিটি থেকে প্রশ্ন ধরবে। সাম্প্রতিক সাম্প্রতিক মনে করেন স্মার্টফোন রিলেটেড প্রশ্ন ধরতে পারে, সাম্প্রতিক আবিষ্কার বিভিন্ন বিজ্ঞানের, এগুলো আইসিটি কম্পিউটারের সাথে রিলেটেড, সুতরাং 1 থেকে 2 নম্বর ধরবেই। তা এখানে দেখেন কয়েকটা টপিক লিখে রাখেন, লাভ ক্ষতি, বাস্তব সংখ্যা, শতকরা, লসাগু গসাগু। দ্রুত লেখেন। গড় ও বয়স, গড় ও বয়স লিখে রাখছেন, গড় ও বয়স। তাহলে আপনারা কি করলেন, বাস্তব সংখ্যা পড়তে হবে, ভগ্নাংশ, বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত আসে না, অনুপাত সমানুতর অঙ্ক এটা আসার সম্ভাবনা নেই, খুব কম গুরুত্বপূর্ণ। তাহলে গড় ও বয়স সংক্রান্ত, গড় ও বয়স রিলেটেড 1 নম্বর থাকতে পারে, বয়স ও বয়স রিলেটেড। তোমরা যদি এত কমেন্ট করো, আমি তো একটু বুঝাইনি, আমি যা বলি এটা লেখো, তোমাদের এত কমেন্ট করার এখন দরকার নেই, কমেন্ট করার সুযোগ দিব তখন কমেন্ট করো। এখন দেখেন এই যে দেখেন, আর নল চৌবাচ্চা থেকে প্রশ্ন ধরতে পারে, সময় ও কাজ, সময় ও কাজ, নল চৌবাচ্চা, সময় কাজ, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো বেশি আসবে। তবে বীজগণিত থেকে প্রশ্ন আসবে, কিন্তু বীজগণিতটা ভালো করে পড়তে হবে আমাদেরকে। আর বীজগণিত পাঠটা আমাদের মামিনুল স্যারও পড়াচ্ছেন, আমাদের বীজগণিত পাঠটা আমাদের তরিকুল স্যারও পড়াচ্ছেন, সুতরাং এটা ভালো করে পড়তে হবে। আর ইমন স্যার পড়াচ্ছেন আমাদের পাটিগণিত পাঠ। আর আপনারা সবাই ভালো করে জানেন যে প্রাইমারি পরীক্ষায় পাটিগণিত পাঠটা একটু বেশি আসে, পাটিগণিত অংশটা একটু বেশি আসে প্রাইমারি পরীক্ষায়, সুতরাং পাটিগণিতটা একটু ভালো করে পড়বেন। 3জন টিচারের কারো ক্লাস মিস দিবেন না ম্যাথের। বীজগণিতের যে ওই যে বিন্দু, রেখা, কোণ, জ্যামিতি, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত এই জিনিস থেকে, বৃত্ত, ঘনবস্তু, এইগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। ধরে নেন আপনারা এখান থেকে জ্যামিতি থেকে ধরেন 3টা, জ্যামিতি থেকে কয়টা আমি একটু দেখে দিই আপনাদের এখানে যে কিভাবে ম্যাথে আসবে। ম্যাথের 3টা পার্ট। 1 নাম্বার দেখেন পাটিগণিত, 1 নম্বরে আছে পাটিগণিত, 2 নম্বরে আছে বীজগণিত, বীজগণিত, 3 নম্বর আছে জ্যামিতি, জ্যামিতি, এইটা 3টে পার্ট। আচ্ছা আমাদের এখান থেকে আপনি ধরেন পাটিগণিত থেকে ধরেন 5টা নম্বর, পাটিগণিত থেকে কত 5 নম্বর, পাটিগণিত থেকে ধরেন, পাটিগণিত থেকে কত ধরবেন 5 নম্বর ধরে নেন।
পাটিগণিত থেকে 5-এর বেশিও ধরতে পারে এখান থেকে। পাটিগণিত থেকে ধরেন 6, কত 6। বীজগণিত থেকে কত ধরবেন? বীজগণিত থেকে ধরেন 4, কত 4টা। এবার আসি জ্যামিতি, জ্যামিতি থেকে ধরেন 3টা। 6 আর 4 কত 10, 10 আর 3 কত 13। এই 13টা ম্যাথ 13 নম্বর থাকতে পারে। ক্লিয়ার? লিখছেন? লেখা শেষ? হ্যাঁ, শেষে 20 মিনিট কমেন্টের জন্য আপনারা যাবেন না, আমি একটু দ্রুত সাজেশনটা দিয়ে নিই আপনাদের, এরপর আপনাদের কমেন্টের আমি জবাব দিব। আপনাদের কমেন্টের সবার কমেন্টের জবাব দিব, টেনশন নিন না। আসল কথা কি, আপনাদের সাথে আমাদের যারা অনলাইনে আপনারা থাকেন, আপনাদের সাথে কমিউনিকেশন কম হয়, আপনাদের মন খারাপ থাকে অনেকে, যে দেখেন আমি এত কষ্ট করে এত স্যারের এত আমি কমেন্ট করি, অথচ স্যার দেখেন আমার নামটা বলে না। এটা আমারও ভাল লাগে যে আমার নামটা যদি একটু বলে, খুব ভাল লাগে। এটা কিন্তু সত্যি কথা যে স্যারদের মুখে যদি শোনা যায় তার নামটা, অনেক ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের কমেন্ট পড়বো, ওকে। আচ্ছা যাই হোক, এই হলো তাহলে এই পার্টটা। ইমন স্যার আপনার পুরো সাজেশন দিয়ে দিবে। ইমন স্যার ম্যাথে ভালো নম্বর পাবেন, কারণ 3টা টিচার, বস 3জন টিচার আমাদের ম্যাথ পড়াচ্ছেন, টেনশনের কারণ নাই। এখানে বীজগণিত আর এখানে হলো জ্যামিতি। তা হয়ে গেল এটা ম্যাথের ক্লাসে, স্যাররা এগুলো বিস্তারিত সবই আপনাদের বলে দিবে, সুতরাং টেনশন নেওয়ার কারণ নাই। এবারে আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি। এবারে কিন্তু এখানে 10-10-20 নম্বর, খেয়াল করেন। এই যে জিকের ভিতরে 10-10-20 নম্বর, এই 20 নম্বর জিকের ভিতরে এবার কিন্তু জিকেটা আলাদা করে দিছে। এবার জিকে আলাদা করে দিছে। জিকে মানে জেনারেল নলেজ, জিকে মানে কি জেনারেল নলেজ। এখন এখানে আছেন আপনি বাংলাদেশ, এখন বাংলাদেশ রিলেটেড কি, বাংলাদেশের অর্থনীতি প্রশ্ন আসবেই, বাংলাদেশের অর্থনীতি প্রশ্ন আসবেই, বাংলাদেশের বিভিন্ন জনপদ প্রশ্ন ধরে। এরপর দেখেন জনপদ, এবার আদি ওই যে উপজাতি, এগুলো প্রশ্ন আসবেই। এই যে দেখেন উপজাতি, জনসংখ্যা, উপজাতি ও জনসংখ্যা, এগুলোকে বলা হয় বাংলাদেশ রিলেটেড। তা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিভিন্ন সম্পদ, ওই যে কৃষি সম্পদ, মৎস্য সম্পদ, শিল্প সম্পদ, এইগুলো থেকে প্রশ্ন ধরেই কিন্তু। এবার দেখেন বাজেট থেকে প্রশ্ন ধরে, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এগুলো থেকে প্রশ্ন ধরে। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, এগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকেই। তাহলে এই যে টপিক গুলো আমি যে মুখে মুখে বলতেছি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, এইগুলা থেকে প্রশ্ন আসবে। তো বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে সাম্প্রতিক আসবে, জি এই পণ্য কি। তো এখানে আজকেও কিন্তু খালিদ স্যারের ক্লাস আছে আমাদের তানভীর জি কে টিচার, আমাদের তানভীর স্যার আছেন, মিহির স্যার আছেন, আমাদের জি কে অনেক স্যার, সবুজ স্যার উনি জি কে আমাদের শিটে যা আছে এইটা পড়বেন, ক্লাসের টিচাররা যা লেখাই দেয় এটা পড়বেন, আর কিচ্ছু লাগবে না। জিকে তে একটা ভালো নম্বর পাবেন, কারণ জিকে আপনার 20 নম্বর, তো 20-এর ভিতর আপনি জিকে তে ধরে নেন 18 নম্বর আপনাকে রাখতেই হবে। জিকে 20-এর ভিতরে 18 নম্বর আপনাকে রাখতে হবে। এই জিকের ভিতরে আইসিটি ঢুকাই দিতে পারে, এই জিকের ভিতরেও আইসিটি আপনাকে ঢুকাই দিতে পারে। আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ নিয়ে আলোচনা, সাম্প্রতিক ঘটনাবলী, বিশ্বের বিভিন্ন খাল, পাহাড়, পর্বত, প্রণালী, এইগুলো বিশ্বের বিভিন্ন স্থানগুলো, বৃহৎপূর্ণ অঞ্চলগুলো, এইগুলো নিয়ে প্রশ্ন আসবে। এগুলো আমাদের লেকচার শিটের ভিতর যা আছে এগুলো পড়ে ফেলবেন। টিচাররা ক্লাসে যেগুলো লেখাই দেয় এগুলো সুন্দর মতো নোট খাতা করে ফেলবেন। স্যাররা মাঝে মাঝে 2-একটা পিডিএফ দেয়, পিডিএফ গুলো সুন্দর মতো পড়ে ফেলবেন। ঠিক আছে, তা যাই হোক, এই যে দেখেন এগুলো স্যারদের জিকে ক্লাসে, স্যারদের জিকে গুলো খুব ভালো করে একটু পড়বেন, তাহলে এই ভালো হয়। এই যে মহাদেশ, আন্তর্জাতিকের ক্ষেত্রে মহাদেশ পরিচিতি, এগুলো কিন্তু আসে। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া এবং ইউরোপ, আফ্রিকা, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। মধ্যপ্রাচ্য, এগুলো থেকে আসে। এগুলো আপনি মধ্যপ্রাচ্যে কি পড়বেন, ইউরোপ কান্ট্রি কি পড়বেন, এশিয়া মহাদেশ কি পড়বেন, এগুলো আপনার বিস্তারিত জানতে হবে, কারণ এগুলো থেকে ভাইবে বোর্ডের জিকেটা কিন্তু ভাইবের সাথেও রিলেটেড, সুতরাং জিকেটা ভালো করে আয়ত্ত করতে হবে। তো এখান থেকে এই যে আন্তর্জাতিক বিভিন্ন দিবস, বাংলাদেশের বিভিন্ন দিবস, আন্তর্জাতিক বিভিন্ন দিবস, এগুলো আপনাকে পড়তে হবে। জলবায়ু জলবায়ু সম্পর্কে ভালো করে পড়াশোনা করতে হবে। এগুলো সাধারণত বিগত সালের আপনি বিশেষ পরীক্ষা প্রশ্নগুলির গুরুত্ব দেন, বিশেষ পরীক্ষা প্রশ্নগুলোর প্রতি গুরুত্ব দেন। এবার বিশ্বের বিভিন্ন ভৌগোলিক পরিস্থিতি, এগুলো পড়তে হয়। বাংলাদেশ এই যে এখানে আছে 1947 থেকে 1970, এইটা কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে 1947 থেকে 70 পর্যন্ত অনেক প্রশ্ন আসতো, এখন কিন্তু আপনি 1954 থেকে 1954 সালে নির্বাচন বাদ দেবেন, এখান থেকে 1969 গণ অভ্যুত্থান পর্যন্ত যত আছে এগুলো বাদ দিয়ে পড়বেন। কাকবাড়ি সম্মেলনটা পড়বেন শুধু, এছাড়া 6 দফা পড়া লাগবে না। অর্থাৎ বঙ্গবন্ধু রিলেটেড যে বা এই সাবেক প্রধানমন্ত্রী রিলেটেড যত পড়াশোনা ছিল এগুলো বাদ দিয়ে পড়বেন। ক্লিয়ার? এগুলো
বাদ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখন বিজ্ঞান থেকে যে আপনি ভালো ভালো প্রশ্ন আসবে, মানবদেহ সম্পর্কে বিজ্ঞান, মানবদেহ থেকে প্রশ্ন আসবে, রোগ, বিভিন্ন রোগ ব্যাধি থেকে প্রশ্ন আসবে, খাদ্য পুষ্টি থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের কালচার প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র আসবে, পদার্থ বিজ্ঞানে বেশি জিনিসগুলো আসবে, জীব বিজ্ঞানে অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। এই জিনিসগুলো আপনার টিচাররা সবই ক্লাসে আপনাদেরকে পড়িয়ে দিবে। সুতরাং এগুলার সম্পর্কে আপনাদের মোটামুটি সব ধারণা আমাদের স্যাররা দিবে, টেনশনের কোনো কারণ নাই। এবার আমি আপনাদের কমেন্ট, এবার আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন, ঠিক আছে, আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিতেছি। ঠিক আছে, আপনাদের কমেন্টগুলো করেন। আবার বলে দিচ্ছি, লেখা আছে সর্বনিম্ন 5 নম্বর, 50% পাইলে পাস হবেন। আসলকার প্রাইমারি প্রধান শিক্ষক বলেন, প্রাইমারি সহকারী শিক্ষক বলেন, 90টা এমসিকিউ আসবে। সুতরাং 90-এর ভিতরে 80 নম্বর পাওয়ার মেন্টালিটি নিয়ে যদি মাঠে নামতে পারেন তাহলে এই যুদ্ধে জয়ী হবেন। আর যদি মনে করে যে না আমি 80 নম্বরের ওই যুদ্ধে আমি যোগদান করতে পারবো না, তাহলে আপনার জন্য প্রাইমারি চাকরি করার দরকার নেই। আপনার জন্য প্রাইমারি চাকরি না, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ঝাড়ুদার পোস্টে অ্যাপ্লাইয়ের যোগ্য, এটা মাথায় রাখবেন। কারণ আপনি এখানে দৈনিক 8 ঘন্টা যদি পড়াশোনা করতে পারেন তাহলে এই যুদ্ধে নামতে পারেন মাঠে। মাঠে দৈনিক 8 ঘন্টা, সর্বনিম্ন দৈনিক 8 ঘন্টা যুদ্ধ করতে হবে আপনাকে, অল টাইম যুদ্ধের মাঠে থাকতে হবে এই 80 নম্বর পাইতে হলে, তাহলে আপনার চাকরিটা হবে। আচ্ছা, এবার আপনাদের কমেন্ট গুলো বলি। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কার কি স্যার আন্তর্জাতিকটা একটু বলেন। আমি তো বলে দিলাম আন্তর্জাতিকটা, বিভিন্ন মহাদেশ পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন দেশের প্রণালী, বিশ্বের ভৌগোলিক অবস্থান, এগুলো বলে দিয়েছি তো। এগুলো স্যাররা, এগুলো সব আপনাদের দিয়ে দেবে পুরো সাজেশন। প্রত্যেকটা স্যার ক্লাসে আপনাদেরকে সাজেশন দিয়ে দেবে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করেন। আচ্ছা দেখি প্রশ্নের জবাব দিই। স্যার প্রাইমারি বেজে কি ক্লাস টেস্ট প্রতিদিন হয়? প্রাইমারি ক্লাসের আমাদের ক্লাস টেস্ট প্রতিদিন হয়, এটা আপনার জবাবটা দিয়ে দিই। মনে করেন আজকে আপনাদের জিকে ক্লাস হবে, আগামীকাল ওই জিকে, আজকে যে জিকে ক্লাস যে টপিকটা হলো এই টপিকটার উপর আগামীকাল আবার আপনার পরীক্ষা হবে। একদিন পরে আপনাদের 20 নম্বরের ক্লাস টেস্ট। আমাদের ক্লাস টেস্ট দিতে প্রত্যেকটা ক্লাস টেস্ট আপনার মনে করেন যে আপনার ক্লাস হবে কয়টা, ধরে নেন যে আমাদের প্রাইমারি ক্লাস হলো 105টা বা 110টা ক্লাস হলো, এই 110টা ক্লাস টেস্ট আপনাকে দিতে হবে, এটা ফরজ। এবং এই ক্লাস টেস্ট থাকে আমাদের 20 নম্বরের। এই 20 নম্বরের পরীক্ষায় যারা 18-19 পাও তারাই মনে করেন পরীক্ষায় ভালো, তাদের অবস্থানটা ভালো, এটা মাথায় রাখবেন। ক্লাস টেস্ট আর প্রশ্ন। আচ্ছা, ক্লাস কি সিলেবাস অনুযায়ী হবে? এইটা কোনো কথা? শ্যাম রাধে তিনি বলছেন ক্লাস কি সিলেবাস অনুযায়ী হবে? ক্লাস কি সিলেবাসের বাইরে হয়? এখন মাননীয় শেখ হাসিনা তো নাই, আর আমরা কি শেখ হাসিনা পড়াবো? টিচার কি শেখ হাসিনা পড়াইবো? এটা তো সে এই অনুযায়ী তো টিচাররা পড়াবে। এটা কোনো কমেন্ট করলা ক, ভালো কমেন্ট করো। আচ্ছা, গণিত না আসলে লস। আচ্ছা তো শরীফুল ইসলাম তুমি হয়তো গণিত ভালো পড়ো, সমস্যা নাই। গণিত যারা পারে না, দুর্বল, তাদের জন্য এটা বেস্ট। আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন। কই এখন প্রশ্ন কই স্যার প্রাইমারি নতুন ব্যাচে কয়টা ক্লাস হয়েছে? প্রাইমারি নতুন ব্যাচে 2টা ক্লাস হয়েছে। প্রাইমারি নতুন ব্যাচে 2টা ক্লাস হয়েছে, আমাদের প্রতিদিন ক্লাস। অসমাপ্ত। দেখি স্যার কোন প্রকাশনী বিসিএস পোস্ট ব্যাংক ভালো? বিসিএস পোস্ট ব্যাংক আপনি যে কোনো একটা লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে বলবেন যে বিসিএস পোস্ট ব্যাংক দেখান, এবং তখন ওই ভিতরে ব্যাখ্যাগুলো দেখবেন যে কোন প্রকাশনী ব্যাখ্যাগুলো ভালো। আপনি 5 মিনিট ওই দোকানে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন, কোম্পানির বইগুলো দেখবেন, যেটা ভালো লাগবে আপনি ওটাই কিনেন। তা দেখি স্যার বিসিএস প্রাইমারি বিগত প্রশ্ন থেকে কত পার্সেন্ট আসতে পারে? তবে এখন থেকে প্রাইমারি পরীক্ষায় মনে রাখবেন বিসিএস পরীক্ষা থেকে অনেক প্রশ্ন ধরবে। বিগত সালে প্রাইমারি প্রশ্ন রিপিট হবে কম, বিগত সালে প্রাইমারি প্রশ্ন থেকে রিপিট হবে কম, বিসিএস থেকে রিপিটের সংখ্যাটা বেশি হবে। সাম্প্রতিক পিএসসির অধীনে যত চাকরি পরীক্ষা হয় এই পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে পড়াশোনা করতে হবে। দেখি আর প্রশ্ন। জব সলিউশন হবে স্যার? হ্যাঁ, জব সলিউশন থাকলে আর পোস্ট ব্যাংক কেনার দরকার নাই। যাদের কাছে জব সলিউশন আছে তাদের আর বিগত সালে কোনো পোস্ট ব্যাংক কেনার দরকার নেই। ক্লাস কয়টা থেকে? ক্লাসের একটা নির্ধারিত টাইম আছে, ওই টাইম অনুযায়ী আপনার পরীক্ষা দিতে হবে। আবার আপনি চাইলে আপনার নিজের মতো পছন্দসই অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। ক্লাসের টাইম আমাদের ক্লাস হয় সকাল 10টা, ক্লাস হয় সকাল 10টা, ক্লাস হয় সন্ধ্যা 7টা এবং রাত 9টা। সকাল 10টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টা। আর কোনো প্রশ্ন? স্যার পড়া মনে থাকার কৌশল। এই পড়া মনে থাকার কৌশল, এই জিনিসগুলো আমাদের টিচাররা যে যে সাবজেক্ট পড়ান উনি ওনার ওই সাবজেক্টগুলো আপনি কেমনে মেমোরিতে ধরে রাখবেন, ওই স্যারের ক্লাস থেকে তোমার এই
মোটিভেশনটা নিতে হবে। আচ্ছা দেখি স্যার, নিবন্ধন বিষয় ভিত্তিক নিয়ে একটু আলোচনা করেন, কিভাবে আপনাদের মাধ্যমে বিষয় ভিত্তিক নিবন্ধন। খেয়াল করেন, নিবন্ধন যারা আছেন, এটা নিবন্ধন নিয়ে না, নিবন্ধনটা আপনার নিবন্ধন আলাদা, নিবন্ধন সম্পূর্ণ আলাদা। নিবন্ধন এবার 200 নম্বরে আসতেছে বিসিএস এর মতো, সুতরাং ওই খয়রাতি মার্কা 40 নম্বর পাই আর পাশ করার দিন শেষ। এই জন্য নিবন্ধনটা ভালো মতো আপনাকে করতে হবে। স্যার আলহামদুলিল্লাহ আমার প্রাইমারি বই আসছে, এখন ফোন দিল। আচ্ছা ফাতেমা জান্নাত, তুমি প্রাইমারি বই পাইছো, ভালো। স্যার ইংলিশ লিটারেচার টপিক বলেন স্যার। খালেদা ইয়াসমিন, ইংরেজি লিটারেচার টপিক বলার কোনো দরকার নাই, ইংরেজি লিটারেচার রাতুল স্যার আপনাদের ক্লাসে সব বলে দেবে। প্রত্যেকটা সাবজেক্ট অফ টিচার ওই টিচারের মুখে শুনলেই ভালো হবে। আচ্ছা খেয়াল করেন, আমি নাসির স্যার বাংলা, আমি যতটা বাংলা সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, আমি কি কখনো ইংরেজিটা সুন্দর মতো বুঝতে পারবো? কখনোই পারবো না। আবার ইংরেজি স্যার কি কখনোই বাংলাটা সুন্দর মতো বুঝতে পারবে? পারবে না। সুতরাং আমাদের সাবজেক্টের টিচারদের নির্দেশ দেওয়া আছে যে আপনারা যখন ক্লাস নেবেন প্রথমে স্টুডেন্টদের আগে একটা সাজেশন দিয়ে দিবেন, সাজেশনটা দেওয়ার পরে তারপর আপনি ক্লাসটা শুরু করে দিবেন। আচ্ছা নিবন্ধন নিয়োগ কোন মাসে দিবে? নিবন্ধন নিয়োগ এই মাসে কোনো নিবন্ধন নিয়োগ আসবে না, আগামী মাসে নিবন্ধনের সার্কুলার আসবে। আচ্ছা এবার দেখেন স্যার, প্রাইমারি সার্কুলার কত বছর পর পর হয়? প্রতি বছর একবার হয়। প্রাইমারি সার্কুলার প্রতি বছরে একবার আসে। তা লেকচার শিট কোথায় পাবো? এগুলো আমাদের যদি কোর্সে ভর্তি হন, ভর্তি হলেই কেবল আপনি এই প্রাইমারি লেকচার শিটগুলো ফ্রি পাবেন, এবং আমাদের কোর্সে ভর্তি হলে কোনো ধরনের আপনাকে টাকা পয়সা দিতে হয় না। লেকচার শিটের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, এগুলো ফ্রি দেওয়া হয়। আর কোনো প্রশ্ন? আপনারা অনেক প্রশ্ন করতে চেয়েছিলেন আমার ক্লাসে, প্রশ্নগুলো করেন, প্রশ্নগুলো করেন। দেখেন আমাদের এই যে প্রাইমারি আইসিইউ ব্যাচ, আমাদের এই ব্যাচটার নাম, আমাদের ব্যাচটার নাম প্রাইমারি আইসিইউ ব্যাচ। এই যে আইসিইউ ব্যাচ, ঠিক আছে, এই ব্যাচে আমরা 3000 টাকার কোর্স ফি, অনলাইনে 3000 টাকার কোর্স ফি আমরা কেটে দিয়ে এটা আমরা করে দিয়েছি মাত্র 1600 টাকা। একদম লেকচার শিট বই ফ্রি, একদম লেকচার শিট বই একদম ফ্রি, বই বাজার থেকে কোনো ধরনের বই কিনতে হবে না, এটা একদম ফ্রি। আর অফলাইনে যদি আপনারা এটা করেন, আমাদের অফলাইনে করলে এটার জন্য 6000 টাকা। কত টাকা? 6000 টাকা আপনাকে পে করতে হবে। কত টাকা? 6000 টাকা আপনাকে পে করতে হবে। মিরপুর 10 ফলপটি সমাধান 4র্থ তলা। এছাড়াও সারা বাংলাদেশে আমাদের যে শাখাগুলো আছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, আমাদের ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট, বরিশাল, পটুয়াখালী, খুলনা, রয়্যালমোড়, খুলনা, দৌলতপুর, রাজবাড়ী, ফরিদপুর, এই যে ঢাকা, মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4র্থ তলা, এই সমস্ত জায়গায় অফলাইনে ভর্তি হতে পারবেন। স্যার করা স্যার বিষয় ভিত্তিক পড়াশোনার জন্য কোনো কোর্স আপনাদের আছে? বিষয় ভিত্তিক করানোর জন্য আলাদা আলাদা না, আমাদের সকল কোর্স একসাথে, আমাদের সকল কোর্স একসাথে। স্যার আমার প্রাইমারি রুটিন বইটা লাগবে। আচ্ছা প্রাইমারি নতুন বইটা অফিসে ফোন দিয়ে নিতে পারবা। কোর্সে বলে দিয়েছি। রহমান রশির আম্মু কি? স্যার আমি প্রাইমারি কোর্সে ভর্তি আছি, প্রাইমারি লেকচার শিট কি আলাদা? প্রাইমারি আপনাদের লেকচার শিট হ্যান্ড নোট একই জিনিস, একই জিনিস। ভর্তি হব কিভাবে? ভর্তির জন্য ওখানে দেখো নাম্বার, স্ক্রিনে নম্বর দেয়া আছে, অথবা নম্বর, এই যে নম্বর ভর্তির জন্য নম্বর আমাদের দেয়া আছে, দেখেন 01905195501, এরকম 01020304 শেষে, শেষে 020304 একদম 9 পর্যন্ত নম্বরগুলো আছে। এই সমস্ত নম্বর আপনি হটলাইনে কল দিয়ে ভর্তির কাজটা কমপ্লিট করতে পারবেন, এবং আজকে থেকে ক্লাস শুরু করতে পারবেন। সকাল 10টার ব্যাচে এখন ইংরেজি ক্লাস চলতেছে আমাদের, এখন যারা 10টার ব্যাচে ভর্তি ছিলেন তাদের এখন ইংরেজি ক্লাস কিন্তু আমাদের চলতেছে। এরপর পরবর্তী ক্লাস আছে বিকেল 3টায়, সন্ধ্যা 7টায় এবং রাত 9টায়। স্যার চাকরি তো অফলাইনে যারা ক্লাস, আচ্ছা স্যার আমি যদি প্রাইমারি প্রধান শিক্ষক, আচ্ছা স্যার তরিকুল স্যারের গণিত ক্লাস ভালো মতো বুঝি না, মমিনুল স্যারের ক্লাস দিলে ভালো হবে তার পরিবর্তে। আচ্ছা তরিকুল স্যারের ক্লাসও থাকবে, মমিনুল স্যারের ক্লাসও থাকবে। আর কোনো প্রশ্ন আছে? অসমাপ্ত গল্প, আপনার আপনার কমেন্ট পড়া শেষ, আপনার কমেন্ট পড়া শেষ। আর কার কার প্রশ্ন আছে? স্যার অফলাইনে কি শুধু এক্সাম ব্যাচ চালু আছে? হ্যাঁ অফলাইনে এক্সাম ব্যাচ চালু আছে, আপনি আমাদের শাখায় এসে কথা বলতে পারেন। স্যার প্রাইমারি যে বই আছে আপনাদের, এই বই পড়লে কি 80-90 পাওয়া সম্ভব? না, এই বই পড়লে কখনোই 80-90 পাওয়া সম্ভব না। বাংলাদেশ এমন কোনো বই আবিষ্কার হয় নাই যে বইটা পড়লে তোমার 80-90 পাবা তুমি, কারণ এবার পরীক্ষা হবে 90 নম্বরের। বাংলাদেশে এমন কোনো বই আবিষ্কার করে, যদি আবেদ আলী, আবেদ কাক্কু, আবেদ আলী যদি আবিষ্কার করে তাহলে হবে। এটার নাম পিএসসি, পিএসসি পোস্ট, আমাদের ক্লাস করা লাগবে।
তাহলে তো আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাম। আমরা যদি খালি কইতাম যে আমাদের এই পাতলা বইটা পড়েন, এই বইটা পড়লে 100% কমন পাইবেন, তাহলে 1 কোটি টাকা কামাই, 1 কোটি কি 10 কোটি টাকার মালিক মালিক হয়ে যেতাম। যে হ্যাঁ তোমরা এটা পড়ো, 90টা প্রশ্ন কমন পড়বে, 10 কোটি টাকার মালিক একসাথে 8-10টা বিয়ে করে ফেলাইতাম। এইসব ভাওতামার কথাবার্তা কইয়া লাভ নাই কোনোদিনও। ক্লাস করতে হবে, বই পড়তে হবে, ক্লাস করতে হবে, আমাদের যে পিডিএফ দিব ওগুলাও পড়তে হবে, সবই পড়াশোনা করতে হবে। চাকরি পরীক্ষা যারা 2-1বার দিছেন তারা এই ধরনের কথা কমেন্ট করেন না। যারা যারা মানে 2-1টা চাকরি পরীক্ষা ঢাকা শহরে এসে দিচ্ছেন না, তারা জানেন যে চাকরি পরীক্ষা কতটা কঠিন হয়। আচ্ছা আতিক হাসান, আমার কমেন্ট পড়েন না কেন? তোমার কমেন্ট পড়বো, তুমি তো কিছু লিখোই না, তো কমেন্ট পড়বো কেন? প্রাইমারি বই দিয়ে হবে না, আবার বিসিএস পোস্ট ব্যাংক নেওয়া লাগবে। অবশ্যই বিসিএস পোস্ট ব্যাংক পড়বেন না? আপনি বিসিএস থেকে পোস্ট আসে না, বিসিএস পোস্ট ব্যাংক পড়বেন না? অবশ্যই পড়বেন। স্যার কি লিখছে স্যার? এবার তালুকদার স্যার, এই সিলেবাস দিয়ে নিবন্ধন চলবে? সিলেবাস দিয়ে নিবন্ধন ঘুরায় ধুমায় চলবে। শুনুন, এইগুলো করলে প্রাইমারি নিবন্ধনের জন্য আলাদা লাগবে না, ওই এমনি পারবেন, এমনি পারবেন। দেখে দেখে স্যার ফিলোসফি সাবজেক্টিভ ক্লাস কবে থেকে শুরু হবে? সিলেবাস ফিলোসফি, এটা তো 49তম বিসিএস এর ফিলোসফি, 49তম বিসিএস শুরু হবে। আপনাদের হ্যান্ড নোট আসলেই শুরু হবে। ফিলোসফির হ্যান্ড নোট না আসা পর্যন্ত ক্লাস শুরু হবে না। প্লিজ স্যার সাজেশন আপনারা পাবেন না, এই সাজেশন দেওয়া হবে যারা ভর্তি দিচ্ছেন তাদের জন্য। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে কিছু বলেন স্যার, নিয়োগ কি ঠিক থাকবে? এটা কোনো কথা? নিয়োগ কি ঠিক থাকবে? তাই নিয়োগটা কি ভারত লই যাইব? এটা কোনো কথা প্রশ্ন করছেন? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? তার 49তম বিসিএস এ ভর্তি আছি, এখন কি করা উচিত? আপনি 49তম বিসিএস আছেন, 49তম বিসিএসটা ধুমাইয়া ক্লাস করেন। এরপর যদি মনে করেন যে আপনার এই আইসিইউ ব্যাচে আসা দরকার, আপনি চাইলে আসতে পারেন। আপনাদের কাছ থেকে, পুরাতনদের কাছ থেকে মাত্র 1250 টাকা নেওয়া হচ্ছে। যারা আমাদের বিসিএস বা অন্যান্য কোর্সে ভর্তিছেন তারা যদি চাইলে আসতে পারেন। আর যদি মনে করেন না আপনি বিসিএস ওটা দিয়েও আপনার হবে, হবে না তা না, ওটা দিয়েও আপনার হবে। আর যদি মনে করেন যে না, মনের ভিতরে কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি চাইলে আইসিইউ ব্যাচে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে আপনি আসতে পারেন। ক্লিয়ার? যারা ভর্তি হয়েছেন সবাই বই পাবেন। তার কখন কখন ক্লাস হয়? ক্লাসের সময় বলে দিলাম, সকাল 10টা, সন্ধ্যা 7টা, রাত 9টা। আবেদন শুরু এই মাসের 20 তারিখ থেকে, এই মাসের 20 তারিখ থেকে আবেদন শুরু। বিসিএস পোস্ট ব্যাংক আপনাদের ওখানে আছে না? আমাদের এখানে বিসিএস পোস্ট ব্যাংক পাওয়া যাবে না। আপনি বাজার যে কোনো একটা কোম্পানির বিসিএস পোস্ট ব্যাংক কিনে নেবেন। তার বেসিক টু অ্যাডভান্স অফলাইন কোর্স ফি কত? বেসিক টু অ্যাডভান্স অফলাইন কোর্স ফি এটাও 6000 টাকা দিতে হবে আপনাকে, এটাও আপনাকে 6000 টাকা দিতে হবে। আর কোনো প্রশ্ন? 49তম বিসিএস বাংলা নিয়ে কিছু বলেন স্যার? না, 49তম বিসিএস এর বাংলা নিয়ে কিছু বলবো না এখন। আর কোনো প্রশ্ন? এম এ শরীফ স্যার, প্রিসেপ্টাস পোস্ট ব্যাংক কেমন? খারাপ না, মাশাল্লাহ ভালোই। আর প্রশ্ন? সুমা আক্তার, জি স্যার। স্যার নিবন্ধনে কি প্রতি বছর, নিবন্ধন প্রতি বছরই নিয়োগ হয়? প্রতি বছরই নিয়োগ হবে। একটা প্রশ্ন 3বার করেছি, থ্যাংক ইউ। স্যার মোমেন স্যার, আমার কাছে 19তম নিবন্ধন আছে, এখন প্রাইমারি কি নতুন করে প্রাইমারি লেকচার শিট পড়তে হবে? শোনেন, নিবন্ধন দিয়ে কখনো প্রাইমারি হয় না। প্রাইমারি কোর্স করলে নিবন্ধন কোর্স হয়ে যায়। আমি বারবার বলি যে নিবন্ধনের কোর্স করে কখনো অন্য চাকরি হয় না, কিন্তু প্রাইমারি কোর্স করলে নিবন্ধন হয়ে যায়। বলেন স্যার, প্রাইমারি নিয়োগটা কবে হতে পারে? প্রাইমারি নিয়োগ হয়ে গেছে, নিয়োগটা কবে হতে পারে না, প্রাইমারি সার্কুলার কবে হতে পারে? প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার হয়ে গেছে, আবার এই মাসের ভিতরে চলে আসবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার চলে আসবে। আর আমি প্রাইমারি কোর্সে ভর্তি বই পাইছি, কিন্তু লেকচার শিট পাই নাই। ওই জিহাই লেকচার শিট, উহাই কি, যেটাকে লেকচার শিট বলে ওটাকেই বলে কি আপনার বই, একই জিনিস। আমরা বই আকারে দিয়ে দিছি আপনাদের, একই জিনিস, লাউ আর কদুর মতো। আর কোনো প্রশ্ন? তার অনলাইনে শুধু এক্সাম ব্যাচ আছে? হ্যাঁ, অনলাইনে আমাদের এক্সাম ব্যাচ আছে। আপনি চাইলে আমাদের হটলাইন নাম্বারে, যে কোনো নাম্বারে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। স্যার আমি প্রাইমারি কোর্সে, আচ্ছা স্যার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগটা সার্কুলার কবে হতে পারে? আমি বারবার বলে দিয়েছি যে সার্কুলারটা কবে হতে পারে, বলে দিয়েছি তো। এই সপ্তাহে এসে যেতে পারে, এই সপ্তাহে এসে যেতে পারে। তার কোনো লেকচার শিট পাই নাই? না পাইছো, থ্যাংক ইউ, ভালো, পেয়ে যাবা তুমি। সেতু গোস্বামী, পাও নাই, পেয়ে যাবা। কোনো কিছু পাও নাই, পেয়ে যাবা। আমাদের এখানে সবাই পাবা, টেনশনের কোনো কারণ নাই, সবাই পাবা। আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে, স্টুডেন্ট সংখ্যা অনেক, আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক, আস্তে আস্তে সবাই পাবা। সুন্দরবন কুরিয়ারের দিকে খালি নজর রাখবা, চলে যাবে।
স্যার সিলেবাসটা পিডিএফ পাঠিয়ে দিন। হ্যাঁ, যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। আর অনলাইনে মাসুম বিল্লাহ বলছি তো অনলাইন এক্সাম দেওয়া যাবে। প্রাইমারিতে প্রধান শিক্ষকের আবেদন করলে কি সহকারীতে আবেদন করা যাবে? আতিক হাসান, উভয় আবেদন করা যাবে। আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন, নিবন্ধনে আসতে পারবেন, সব এক একটা সার্কুলার সব আলাদা। আপনি সব পারবেন, সব পারবেন। বিরিয়ানিও খাইতে পারবেন, আপনি ভাতও খাইতে পারবেন, পোলাও খাইতে পারবেন, আপনি খিচুড়িও খাইতে পারবেন। এক কথা আপনি সবটাই অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, প্রাইমারি কোর্সে ভর্তি আছে, এখন আইসিইউ ব্যাচে ভর্তি হতে হবে কি? প্রবীর সাহা, না আপনি যেহেতু প্রাইমারি কোর্সে ভর্তি আছেন আপনার আর প্রাইমারি কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন থাকলে করতে পারেন। আবার বলে দিচ্ছি ভাই, জীবনের সুযোগ সব সময় আসে না। জীবনে কখনো ভাবছেন একটা এমসিকিউ চাকরি পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক হবেন? এমসিকিউ চাকরি পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক হবেন? এমসিকিউ চাকরি দিয়ে প্রধান শিক্ষক হবেন, এই জিনিসটা কখনো ভাবছেন আপনি? এমসিকিউ পরীক্ষা দিয়ে কখনো ভাবছেন যে আপনি প্রধান শিক্ষক নিয়োগ হবেন? কখনোই কিন্তু ভাবেন না যে একটা এমসিকিউ পরীক্ষা দিয়া এই প্রধান শিক্ষক হওয়া যাবে। তার অফলাইনে ভর্তি হলে কি সাথে বইও পাবো? অফলাইনে ভর্তি হলে অনলাইন পাবেন, বই পাবেন, এক্সাম ব্যাচ পাবেন, সব পাবেন। অফলাইনে ভর্তি হলে আপনি সবই পাবেন, কোনো মিস নাই। অফলাইনে ভর্তি হলে আপনি সবই পাবেন, অফলাইনে ভর্তি হলে আপনি সবই পাবেন। ওকে 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 ওকে। যাই হোক, আপনাদের অনেক কথা শুনলাম। এখন আপনাদের কাজ হলো এগুলা সুন্দর মতো কি করা। আর এরপরে আমরা আরেকটা, আজকে আমরা আপনাদের একটা বিসিএস এর একটা সেমিনার নিব, আর একটা নিবন্ধনের সেমিনার নিব। যারা নিবন্ধনের প্রস্তুতি দিবেন, নিবন্ধন আলাদা সেমিনারে নিবন্ধন নিয়ে প্রশ্ন হবে। আর বিসিএস যারা পরীক্ষা দিবেন 50তম বিসিএস 49, তাদের নিয়ে আমি আরেকটা সেমিনারে কথা বলবো। আজকে কথা বললাম আপনাদের প্রাইমারি নিয়ে, ইনশাল্লাহ এরপরে আমরা ওটা নিয়ে কথা বলবো। ওকে। আর আপনাদেরকে আমি একটু কথা বলি, যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত আরো জানতে পারবেন, আরো জানতে পারবেন। ওকে। তা 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, এখন প্রাইমারিতে ভর্তি হওয়া লাগবে। অবশ্যই প্রাইমারিতে ভর্তি হওয়া লাগবে, কারণ প্রাইমারি চাকরিতে 90টা এমসিকিউ অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ওকে। আচ্ছা, দেখি 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 দেখি, এই মাসে 20 তারিখ থেকে শুরু হবে প্রফেসর বিসিএস। কি হবে? হবে। প্রফেসরস বই খারাপ না, ভালোই তো। আচ্ছা, আবার বলে দিচ্ছি, আপনাদের কমেন্ট থাকবে। আমাদের আবার বলে দিচ্ছি 019015195501, এরকম 0203 এই নাম্বারগুলোতে কল দিবেন। আবার বলে দিচ্ছি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারি কোর্স ফি মাত্র 1600 টাকা, অনলাইন 1600 টাকা, আর 6000 টাকা আমাদের হলো অফলাইনে। অনলাইনে মাত্র 1600 টাকা, সকল লেকচার শিট, বই, হ্যান্ডবুক সব ফ্রি। এই যে সমস্ত লেকচার শিট, বই, হ্যান্ডবুক একদম ফ্রি পাবেন, একদম ফ্রি পাবেন। এগুলা নতুন বই একদম ফ্রি পাবেন। হ্যাঁ, মাত্র 1600 টাকা দিয়ে এক্সাম ব্যাচ ফ্রি পাবেন, সব ফ্রি পাবেন। ক্লাসগুলো রেকর্ড থাকবে সব সময়, আপনি চাইলে ক্লাসগুলো আবার রেকর্ড দেখতে পারবেন। আর অফলাইনে ভর্তি হলে অনলাইন ফ্রি পাবেন, লেকচার শিট ফ্রি পাবেন, লাইব্রেরি সুবিধা ফ্রি পাবেন। ক্লিয়ার? ওকে 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 ওকে, হবে। যাই হোক, এখন আপনারা অনেকে ক্লাসে যুক্ত হবেন, ইনশাল্লাহ ভর্তির কাজটা কমপ্লিট করে ক্লাস শুরু করে দেন। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে বিকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।